করছি। আসসালামু আলাইকুম বাচ্চা লোক, ওয়েলকাম সবাইকে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের আজকে হচ্ছে লেকচার নাম্বার 6। আমরা প্রিজম পড়ছিলাম গত ক্লাসে। প্রিজম রিলেটেড বেসিক যতগুলো সূত্র হওয়া উচিত, প্রিজমের যতগুলো বেসিক সূত্র আছে আমরা প্রিজমের সবগুলা বেসিক সূত্র কভার করছি। বিচ্যুতি কোণ দেখছি, ন্যূনতম বিচ্যুতি কোণ দেখছি, কিছু ম্যাথমেটিক্সও আমরা সলভ করছি। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি প্রিজম রিলেটেড বুয়েট অ্যাডমিশন টেস্টে আসার মতো বেশ কয়েকটা ম্যাথ আসলে আমরা আজকের ক্লাসে শুরুতেই সলভ করে ফেলবো। কারণ প্রিজম থেকে আম, এমনিতে আমাদের বোর্ড পরীক্ষায় প্রিজম রিলেটেড অনেক বেশি বড় প্রশ্ন আসলে আসতে পারে না। এবং প্রিজমের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিরকম হইতে পারে আমি তোমাদেরকে খুব সিম্পলি যদি একটু বলি যে ধরো প্রিজম তো হচ্ছে কাঁচের তৈরি। সো প্রিজম হচ্ছে কাঁচের তৈরি। সো এক পাশে হচ্ছে বাতাস আছে, মাঝখানে হচ্ছে কাঁচের প্রিজম আছে, আরেক পাশে হচ্ছে কোনো একটা পানি আছে বা তেল আছে, কোনো একটা ফ্লুইড দিয়ে দেওয়া আছে। সো এই হচ্ছে আহ তিনটা পদার্থ দেওয়া থাকতে পারে। সো তিনটা তলে হচ্ছে আমাদেরকে আলোর প্রতিসরণ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এইটা কে ডিস্টার্ব করতেছে আমাকে? ওর কমেন্ট করার দরকার নাই, বসে থাকো চুপ করে। ঠিক আছে, এই দুষ্টু দুষ্টু কথা বলিস না, দুষ্টু দুষ্টু কথা বলিস না। সো আমরা আজকে হচ্ছে প্রিজম রিলেটেড বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। শুরুতে গিয়ে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা সলভ করব, এবং এই যে গাণিতিক সমস্যা সলভ করব এইগুলা বেসিক্যালি হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব প্রিজম রিলেটেড। ঠিক আছে? আচ্ছা, আর একটু ছোট্ট বন্ধু, হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই জয়েন করেন, খাতা কলম নিয়ে বসেন, খাতা কলম নিয়ে বসেন সবাই। ওকে, আমিও আপনাদের অপেক্ষায় ছিলাম। মেডিকেল মেডিকেলের দিকে ভাইয়ারা টানতেছে। হ্যাঁ, ভাইয়ারা টানতেছে, দেশে আসলে ডাক্তারের খুব দরকার। সো ভাইয়ারা মেডিকেলের দিকে টানতেছে। তো আমাদের এত টানাটানি করার দরকার নেই, আমরা আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং কোর্সের প্ল্যান প্রোগ্রাম সবকিছু জানাই দিব। জানেনই তো, দিন শেষে বুয়েট ইজ বুয়েট। সো এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নাই। আর আপনাদের জন্য শুরুতে এই কথাবার্তাগুলো বলে যাচ্ছি, আস্তে আস্তে বলে যাচ্ছি। সো প্রিজম রিলেটেড বেশ কিছু গাণিতিক সমস্যা সলভ করব, দু একটা দেশের বাইরের কোয়েশ্চেনও সলভ করব, দু একটা নতুন ইম্প্রোভাইজ কোয়েশ্চেন আমরা সলভ করব এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর ভিতরে। আর একটা ছোট্ট টপিক আমরা পড়ব, সেইটা হচ্ছে প্রিজমে আলোর বিচ্ছুরণ। এবং আমার আজকে খুব ইচ্ছা হচ্ছে ক্লাসটা আমি আজকে ৪৫ মিনিট বা ১ ঘন্টার মধ্যে শেষ করে দিব। ঠিক আছে? এনাম ভাই আমার পিঠের উপর তাল ফালাইতে পারে, বাট একটু চেষ্টা করব আর কি, যে দেখা যাক পারি কিনা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, টিএনবি, টিএনডি, টিএনএম, আচ্ছা এই জিনিসটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলতেছি আমাদের বিভিন্ন গ্রুপে বেশ কিছুদিন ধরে। টিএনবি, টিএনডি এবং হচ্ছে টিএনএম। সো এইটা বেসিক্যালি হচ্ছে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্ট, দ্য নেক্সট বুয়েটিয়ান, তাদের জন্য। এইটা হচ্ছে যারা ভার্সিটি এক্সপেরিয়েন্ট, দ্য নেক্সট ঢাবিয়ান, তাদের জন্য। আর এইটা হচ্ছে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, এইটা হচ্ছে তাদের জন্য। তো এই পরীক্ষাগুলা কবে হবে? পরীক্ষাগুলা ভেঙে ভেঙে টুকরা টুকরা করেও হবে, আবার একসাথেও হবে। এই পরীক্ষাগুলা আমাদের ডেট হচ্ছে ২৮, ২৯ এবং ৩০ আগস্ট। ঠিক আছে? এই পুরো শিডিউলটা আপনাদেরকে গ্রুপে জানাই দিব। তো একদম আহ বুয়েট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আমরা সেট করছি। এবং টিএনবির আমি বাকি সবকিছুর কথা বলে লাভ নাই, দুইটা জায়গা নিয়ে একটু কথা বলি। একটা হচ্ছে টিএনবির ফিজিক্স কোয়েশ্চেন এবং আরেকটা হচ্ছে টিএনডির ফিজিক্স কোয়েশ্চেন। এই দুইটাতেই পুরাপুরি আমি এবং শুভ ভাইয়া ইনপুট দিছি। তো আমি তো একটু সহজ সরল মানুষ, আমি চেষ্টা করছি একটু সহজ সরল স্বাভাবিক কোয়েশ্চেন করার জন্য, যাতে পোলাপান একটু একটু পারে। আর টিএনবিতে শুভ ভাইয়া কোন রকম সহজ সরলতার ধারই ধারে নাই। শুভ ভাইয়া লিটারেলি এই কথাটা বলছে আমাকে, বলছে বা একাধিক দিন এনাম ভাইয়ের সামনেও বা গ্রুপেও হচ্ছে কথা বলছে যে যারা হচ্ছে টিএনবি পরীক্ষায় হাইস্ট মার্কস পাবে তারাও হয়তো ফিজিক্সে ফেইল করতে পারে। মানে বসে কোয়েশ্চেনের লেভেলটা এরকম রাখছে। তো হ্যাঁ, এই পরীক্ষা এইচএসসি 25 কে টার্গেট করে, বাট হ্যাঁ আপনারাও পরীক্ষা দিতে পারবেন।
আপনারাও পরীক্ষা দিতে পারবেন। সো আপনারা যারা আছেন এটা একটা ফ্রি কোর্স, ফ্রি পরীক্ষা। মানে ফ্রি কোর্স বলতে মানে শিখো তো আসলে চাইলেই যেহেতু আমাদের সবকিছু আমরা অ্যাপে কমিউনিকেট করি। সো চাইলেই তো আপনি হুট করে এখন ঢুইকে একটা ফ্রি পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন না। এইজন্য আপনার অ্যাপে একটা রেজিস্ট্রেশন লগইন লাগবে। তো সেগুলো সব আপনাদের আছে যেহেতু আপনারা অলরেডি শিখরে এনরোল করা স্টুডেন্ট। বাট আপনাদের যদি কোনো বন্ধু-বান্ধব থাকে সে অফলাইন, অনলাইনে অন্য যেকোনো প্ল্যাটফর্মে পড়তেছে, সেও চাইলে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে এই টিএনবি, টিএনডি, টিএনএম ৩ টা পরীক্ষা বা যেকোনো একটা পরীক্ষা বা যেকোনো ২ টা পরীক্ষা দিতে পারে। ১ টা, ২ টা, ৩ টা পরীক্ষা দিতে পারে। কোনো পরীক্ষায় একটা আরেকটার সাথে কলিশন করবে না। তুমি বুয়েটের পরীক্ষা দিলে ডিউর পরীক্ষার সাথে কলিশন করবে না। ডিউর পরীক্ষা দিলে মেডিকেলের পরীক্ষার সাথে কলিশন করবে না। ৩ টা এক্সামই দেওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, টিএনবি হচ্ছে দ্য নেক্সট বুয়েটিয়ান, টিএনডি হচ্ছে দ্য নেক্সট ঢাবিয়ান এবং টিএনএম হচ্ছে দ্য নেক্সট মেডিকেল চ্যাম্প বা মেডি চ্যাম্প। ঠিক আছে? আবার ডিইউর যে ব্যাপারটা আছে, ডিইউর পরীক্ষাটা আবার ২ টা ইউনিটে হবে। এইটা এ ইউনিটের জন্যও হবে, আবার বি ইউনিটের জন্যও হবে। সো বেসিক্যালি এখানে ৪ টা পরীক্ষা। ঠিক আছে? নেগেটিভ মার্কিং থাকবে। হ্যাঁ, টিএনএম এ নেগেটিভ মার্কিং থাকবে এবং তোমরা জানো কিনা বুয়েটের প্রিলি পরীক্ষায়ও কিন্তু নেগেটিভ মার্কিং থাকে 25%। বুয়েট তো শুরুতে হচ্ছে প্রিলি পরীক্ষা নেয়। তারপর ওই প্রিলি থেকে 18,000 থেকে বা 24,000 থেকে বেছে হচ্ছে 6,000 নেয়। সো ওই 6,000 এর ভিতর থেকে হচ্ছে রিটেন পরীক্ষাটা হয়। সো আ বুয়েটেও প্রিলিতে পরীক্ষার সময় নেগেটিভ মার্কিং থাকে। ঠিক আছে? সাস্ট টার্গেট হইলে ইঞ্জিনিয়ারিং কোচিং করা ভালো। পরীক্ষাগুলা সবাই অ্যাপে দিবেন। ১০০ অফ ১০০ করবেন। দেখা যাক ১০০ অফ ১০০ করা যায় কিনা। পরীক্ষাগুলা এমসিকিউ ফরম্যাটে হবে, পরীক্ষাগুলা অ্যাপে হবে। আ লিখিত প্রশ্নে নেগেটিভ মার্কিং থাকে না বুয়েটে। লিখিত প্রশ্নে বরং হচ্ছে পার্শিয়াল মার্কিং থাকে। তুমি একটা ১০ নাম্বারের অঙ্ক করলা, সেইটা যদি পুরাপুরি না হয়, কিছুটা হয়, তুমি ৪ নাম্বার, ৬ নাম্বার, ৮ নাম্বার করতে পারো। আচ্ছা, কেউ রেজিস্ট্রেশন করতে পারছো না, তাইলে কালকে একটা হচ্ছে ভিডিও করে গ্রুপে দিয়ে দিব যে কিভাবে হচ্ছে আমরা স্মুথলি রেজিস্ট্রেশনটা করতে পারি। একটা স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও দিয়ে দিব। কালকে পেয়ে যাবা ইনশাল্লাহ। শিখবো জিতবো গ্রুপেও দিয়ে দিব এবং অন্যান্য গ্রুপগুলা দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, নার্সিং নিয়ে তোমার এখন কেন চিন্তা করতে হচ্ছে? বাবু, তুমি কেন নার্সিং নিয়ে চিন্তা করতেছো? মানে নার্সিং এর কোর্স তো এমন হাই লুক্রেটিভ কোনো ক্যারিয়ার পার্সু করার জন্য না। তুমি সবার ১ম এ মেডিকেল টার্গেট করো যদি তোমার নার্সিংটাই মাথায় থাকে। তুমি যদি বায়োলজি, কেমিস্ট্রির ফন্ড অফ হও বা তুমি ঢাকা ভার্সিটি টার্গেট করো। তো তুমি নার্সিং নিয়ে কেন শুরুতে চিন্তা করতেছো? আচ্ছা, রেজিস্ট্রেশনের সময় বলে ২৫ সালের হতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশন প্রসেসটা নিয়ে আমি কালকে একটা ভিডিও করে দিয়ে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। বেসিক্যালি আমাদের বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটিতেই ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো এই জায়গায় একটা ছোট্ট মজার কথা বলে দেই। এইটা হয়তো কেউ গ্রুপে দেখছেন। আমি একটা হালকা আওয়াজ তুলছি। এখনো বড় করে আওয়াজ তোলা যায় নাই। আমি একটা ছোট্ট সিরিজ বানাইছি। সেটার নাম দিছি হচ্ছে ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর। এইটা আমি বানাইছিও বেশ কিছুদিন হয়েছে। সত্যি কথা বলতেছি, এই সিরিজ আমি বানায় ফেলছি হচ্ছে হয়তো এপ্রিল মে তে বানায় ফেলছি। তো এখন আপনি এপ্রিল মে তে বানায় ফেলছেন, এখন আগস্ট মাস, আপনি আমাদেরকে এই ৩-৪ মাস দেখতে দেন নাই কেন? ব্যাপারটা হচ্ছে কেউ আসলে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল না। আপনারা ছিলেন ইঞ্জিনিয়ার, আপনারা ছিলেন এইচএসসি পরীক্ষায়, এইচএসসি ২৫ তখন বোর্ড পরীক্ষা দিবে করতেছে। সো এই জন্য সিরিজটা রিলিজ করা হয় নাই। বাট সিরিজটা ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা রিলিজ করব। কাজ বাজ শেষ, সবকিছু হয়ে গেছে। সো এই সিরিজটা দেখলে ৫টা এপিসোড আছে। সো এই জায়গায় তোমার উইদাউট ক্যালকুলেটরে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কৃষি ইউনিভার্সিটি, গুচ্ছ বিজ্ঞান ও প্রযুক্তি, গুচ্ছ এখন যদিও নাই, ভেঙে গেছে। সো এই যে কোনো পাবলিক পরীক্ষায় তোমার দেওয়ার মতো তোমার যা কিছু ক্যালকুলেশন তোমার জানা দরকার, লাইক সাইন ইনভার্স 2/5 এইটার মান কত হবে তুমি জেনে যাবা। আবার মনে করো 8.31 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, এইটার এক্সাক্ট ভ্যালুটা কত বা এমসিকিউ 4টা অপশনের ভিতরে কোনটা আসবে সেটা তুমি জেনে যাবা। ঠিক আছে? এই সবগুলো এপিসোড বেসিক্যালি আমাদের শিখর ইউটিউব চ্যানেলে আসবে এবং আমাদের অ্যাপের ভিতরেও ফ্রি প্লে লিস্ট হিসেবে চলে আসবে। সো পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা,
ওকে, ফাইন। হ্যাঁ, প্র্যাকটিস বুক পড়লেই আশা করছি হবে। কারণ আমাদের প্র্যাকটিস বুকগুলা বেশিরভাগ বোর্ড কোয়েশ্চেন, টেস্টের কোয়েশ্চেন এই সবকিছু মিলায়ে হচ্ছে আমরা প্র্যাকটিস বুকগুলা বানাই। ঠিক আছে? আ মানে এত কিসের ডিপ্রেশন ভাই আমি বুঝি না। মানে এইগুলা না খুব ফ্যান্সি ওয়ার্ড লাগে আমাদের কাছে ইদানিং। মানে আমরাও কলেজে পড়ালেখা করছি, আমরাও এইচএসসি পরীক্ষা দিছি, আমরাও অ্যাডমিশন টেস্ট দিছি, বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেলে আমরা পরীক্ষা দিছি। মানে মেডিকেলে পরীক্ষা আমি দেই নাই। বাসা থেকে ফর্ম তোলার টাকা নিয়ে সেটা মেরে খেয়ে ফেলছি বন্ধুদের সাথে। যাই হোক, ভাই বুয়েট, ঢাবিতে পরীক্ষা দিছি, কুয়েটে পরীক্ষা দিছি, চুয়েটে পরীক্ষা দিছি, চান্স পাইছি, এইচএসসি পড়ছি, অ্যাডমিশন পড়ছি, ভার্সিটিতে পড়ছি। মানে মানে কি এত ডিপ্রেশন? মানে ভালো আছেন, সহি সালামতে সুস্থ আছেন, বাবা-মা আছে এখনো সাথে। আপনার খাওয়া, পড়া, মাথার উপর ছাদ, একটা ভালো বিছানা, একটা পড়ার রুম। যেভাবে আমাদের বাবা-মা তাদের সামর্থ্য অনুযায়ী তারা তো আমাদেরকে বেস্ট সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেন। এইটা এরকম একটা প্রভার্ব আমি শুনে থাকি। জানি না এটা আমি কতটা সাপোর্ট করি, বাট এরকম একটা কথা আছে যে পৃথিবীতে অনেক খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু কোনো খারাপ বাবা-মা হয়তো হয় না। মানে বাবা-মা তো তার সন্তানদেরকে বেস্ট সাপোর্টটাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। তো এর মাঝখানে তোর খাওয়া পড়ার টেনশন নাই। মানে এই যে মাস গেলে, এই যে মনে কর এখন মাসের ১০-১১ তারিখ চিন্তা করতে হয় আমার বা এনামুল ভাইয়ের বা হিরণময় দাদার যে বাড়ি ভাড়া দিতে হবে, ইলেকট্রিসিটির বিল দিতে হবে, বাজার করতে হবে, মানে কত কিছু। সো এর মাঝখানে তুই যদি বলস যে মানে ডিপ্রেশন, মানে কেন ডিপ্রেশন থাকবে? ঠিক আছে? ওকে। আচ্ছা রামিম, আই এম সরি বাবু, আই লাভ ইউ সো মাচ। এইটাও জীবনের একটা আ কঠিন সিচুয়েশন যেটা আপনি এই মুহূর্তে ফেস করতেছেন এবং honestly স্পিকিং আমাকে আল্লাহ এখনো এত কঠিন সিচুয়েশনে ফেলে নাই। তো আমি তোমাকে কনসোল করতে পারব না। বাট আমি তোমাকে এইটা বলব যে ধরো মানে লাইফ আসলে আমাদের সবার জন্য একটা ইকুয়াল স্টার্টিং পয়েন্ট এনে দেয় না। এটা কিন্তু লাইফের অনেক বড় একটা শিক্ষা যেটা আমি আস্তে, আস্তে বড় হওয়ার পরে পাইছিলাম। লাইফ আমাদের সবাইকে ইকুয়াল চান্স দেয় না। ধরেন I have come from a very much middle class family. কিন্তু আমি আমার মামার কাজিনদের মানে মামাতো ভাই-বোন কাজিনদেরকে দেখছি তারা চিটাগাং এর খুবই রিচ ফ্যামিলির মানুষজন ছিলেন। সো ওদের লাইফস্টাইল একরকম। ওরা পড়াশোনা করছে ইংলিশ মিডিয়ামে। ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করছে। এরপর কেউ চলে গেছে ইন্ডিয়ায়, হায়দ্রাবাদে, কেউ চলে গেছে দার্জিলিং এ, কেউ লন্ডনে চলে গেছে। সো ওই জায়গায় আমি চিটাং শহরে পড়ালেখা করছি, স্কুল কলেজ পাড়ি দিছি চিটাঙে। এরপরে আমি ঢাকার একটা পাবলিক ভার্সিটি বুয়েটে আসছি। সো আমার লাইফ জার্নি একরকম, ওনাদের লাইফ জার্নি আরেক রকম। এবং আমি এখন আমার যেটা প্যাশন, আমি যেটা ভালোবাসি, যেটা করতে চাইছি, আমি সেটা করার চেষ্টা করতেছি, আরো ভালো করার চেষ্টা করতেছি এবং তারাও তাদের মতো করতেছে। তো লাইফ আসলে ইকুয়াল না। বা ধরেন আমরা তো তাও আমি এটা বিশ্বাস করতে চেষ্টা করি বা বিশ্বাস করি যে আমরা প্রিভিলেজড মানুষজন। ঠিক আছে? আমরা মানে আপনার ভাত, কাপড়, মাথার উপর ছাদ আছে তার মানেই আপনি প্রিভিলেজড ভাই। আপনি দুনিয়ার 70% মানুষের চাইতে বেশি সুবিধা পাইতেছেন। তো এই জায়গায় কিছু মানুষজন তো আছে যাদের মানে একবেলা খাওয়ার পর আরেক বেলা খাওয়া নিয়ে টেনশন করতে হচ্ছে। সো এতটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাই নাই। কিন্তু ওই মানুষগুলাও মানে এখন ধরেন যেহেতু আমাদের ইকুয়াল প্লেইং ফিল্ড নাই, লেভেল প্লেইং ফিল্ড নাই। যে আমি যেই রুমে পড়তে বসতেছি তুমি সেই রুমে পড়তে বসতেছো না। তোমার হয়তো পড়তে বসার জন্য একটা আলিশান পড়ার টেবিল আছে, সুন্দর একটা চেয়ার আছে। তোমার পড়ার রুমে লাইট ফ্যানের কোনো অভাব নাই। কিন্তু তোমারই ব্যাচমেট, তোমারই এইচএসসি 26 ব্যাচের কোনো একজন ফ্রেন্ড, কলিগ, সহযোদ্ধা, বন্ধু, সে হয়তোবা খুবই ছোট একটা জায়গায় হয়তো ফ্লোরে বসে, ঠিক আছে? ওরকম প্রপার লাইটও নাই, টেবিল চেয়ার নাই, সে পড়তেছে। সো সেও তার স্ট্রাগলটা করতেছে। সো এই স্ট্রাগলটা আমাদের আসলে লাইফের একটা পার্ট। এবং আবারও যেটা বলবো যে লাইফ আসলে কখনোই আমাদেরকে একটা ইকুয়াল স্টার্টিং পয়েন্ট থেকে যে সবাই আমরা জিরো পজিশন থেকে শুরু করছি এটা হয় না। কেউ আমরা জিরো থেকে শুরু করি, কেউ 10 থেকে শুরু করি, কেউ 100 থেকে শুরু করি, কেউ -5 -10 থেকেও শুরু করি। সো দিস ইজ অ্যাকচুয়ালি লাইফ, দিস ইজ মেন্ট টু বি লাইক দিস। আমরা এটাকে ডিনাই করতে পারবো না। আমরা জাস্ট আমাদের লাইফ জার্নির ভিতর থেকে যেই অবস্থায় আছি, যেই সিচুয়েশনে আছি, এখান থেকে কিভাবে ভালো করা যায়, কিভাবে বেটার করা যায়, সেইটার চেষ্টা করব। এইটাই আমি পাইছি আমার জীবনে যে হোয়াটএভার হ্যাপেন্স আমি এখন যেখানে দাঁড়ায় আছি, আমি হ্যাঁ, জীবনে একটা জার্নি পার করে আসছি, একটা সময় অতিবাহিত করছি। সেটা ভালো গেছে, খারাপ গেছে। ভালো হইলে সেটা আমার কৃতকর্মের জন্য হইছে, খারাপ হইলেও সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমার কৃতকর্মের জন্যই হইছে।
সো সামনের জার্নিতে আমি আসলে ভালো করতে চাই, ভালো ফল পাইতে চাই, সেটার জন্য আমি আজকে এখন চেষ্টা করব। দ্যাটস ইট। এইটাই আমরা আসলে করতে পারি অ্যাজ এ হিউম্যান বিং। আমরা চেষ্টা করতে পারি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং হ্যাঁ, আমরা আমাদের নিজ নিজ ধর্ম মতো প্রার্থনা করতে পারি, স্রষ্টাকে ডাকতে পারি, আল্লাহকে ডাকতে পারি, এবং আল্লাহ, খোদা, ভগবান আমাদেরকে ভালোবেসে, আমাদের কথা শুনে, আমাদেরকে একটু দয়া করে তার রহমত যদি আমাদেরকে দেন, তাইলে আমরা ইনশাল্লাহ জীবনে হ্যাঁ কিছুটা সাকসেস অর্জন করতে পারবো। দ্যাটস অল, দ্যাটস অল। ঠিক আছে। আচ্ছা, বুয়েট 07 এর তৌহিদ ভাইয়া, ট্রিপলি এর না আমি চিনি না, বাট ভাইয়া যদি বুয়েট 07 এর হয়, তো ভাইয়াকে আপনি যদি বলেন যে 06 মেকানিক্যালের জাভেদ জিমি, তাইলে ভাইয়া আমাকে চিনবে, এইটুকু কনফিডেন্স আমার আছে। ঠিক আছে। আচ্ছা, ওকে। আগস্ট চ্যালেঞ্জে আগস্ট মাসে যা পড়া হবে সেইটার উপরে পরীক্ষা হবে। আগস্ট মাসে যা পড়া হবে সেটার উপরে পরীক্ষা হবে। ঠিক আছে। টিএনডি তে এখন ধর তোর পরীক্ষা দিবি তুই বাসায়, এখন টিএনডি তে তো অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করা উচিত না। এখন তুই ক্যালকুলেটর ব্যবহার করলি, তুই নিজের সাথে নিজেই চুরি করলি। ঢাকা ভার্সিটিতে কে পরীক্ষা দিবে? তুই পরীক্ষা দিবি। আমি পরীক্ষা দিয়ে ফেলছি, শাওন ভাই পরীক্ষা দিয়ে ফেলছে, এনাম ভাই পরীক্ষা দিয়ে ফেলছে। চান্স আমরা পেয়ে গেছি, পড়ালেখা আমাদের শেষ, চান্স পাওয়া লাগবে তোর। এখন তুই বললি আমি টিএনডি তে ক্যালকুলেটর দিয়ে পরীক্ষা দিলাম, তো লাভ কি হবে? দে, তোর ইচ্ছা, তোর ইচ্ছা। ঠিক আছে ভাই, আমি বুঝছি তোর বাসা আগ্রাবাদ, চিটাগাং, উত্তেজিত হয়ে গেছে। সাস্টের জন্য ভার্সিটি এডমিশন প্রিপারেশন নেওয়াটা ভালো না। সাস্ট যদি, শাহজালাল ইউনিভার্সিটি যদি কারো টার্গেটে থাকে, তাইলে আমি বলবো আপনার অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত। শাহজালাল ভার্সিটি একটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন স্টাইলে কোয়েশ্চেন করে। ঠিক আছে। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমি শিখর সব টিচারদের মধ্যে সবার জুনিয়র। এখানে এনাম ভাই আমার ডিরেক্ট টিচার ছিলেন, আবু নাইম ভাই, সৌরভ দাদা, এনারা তো সবাই আমার স্যার মানুষ, তাই না? ঠিক আছে। আচ্ছা, ওকে, ফাইন। আসেন, অনেক গল্প হয়েছে আপনাদের। আচ্ছা, এখানে বেসিক্যালি আই এম সরি, আপনারা যদি অ্যাপে যান বা ওয়েবসাইটে যান, তো ওয়েবসাইট এবং অ্যাপে বেসিক্যালি কম্বো অ্যাভেইলেবল হয়ে গেছে। তো আপনি যদি হচ্ছে, এবং আমি কথা বলতেছি, আমি এখানে কারো কারো মন খারাপ যাতে না হয়, আমি সেইটা নিয়ে হচ্ছে কথা বলে দিচ্ছি। সো আমাদের এলজিপিএ প্লাস ইঞ্জিনিয়ারিং এবং এলজিপিএ প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সংক্ষেপে লিখলাম ম্যাথ। সো এই কম্বোগুলা কিন্তু চলে আসছে। তো এখন তুমি চাইলে হচ্ছে আমাদের যেই ভালোবাসার নাম্বারটা আছে, জিমি ভাইয়ার বিকাশ নাম্বার, এটা হচ্ছে জিমি ভাইয়ার বিকাশ নাম্বার, এনামুল ভাইয়ের পার্সোনাল নাম্বার। সো আবার এই নাম্বারে বিকাশ করিস না প্লিজ। সো এই নাম্বারে তোমরা কল দিতে পারো, আমাদের কল সেন্টারের নাম্বার। কল দিয়ে বলবা যে আমি এলজিপিএ প্লাস ইঞ্জিনিয়ারিং কম্বোতে এনরোল করতে চাই, বা এলজিপিএ প্লাস মেডিকেল অ্যাডমিশন কোর্সে কম্বোতে এনরোল করতে চাই, ওরা তোমাকে এনরোল করায় দিবে। বা তুমি সরাসরি ওয়েবসাইট থেকে, অ্যাপ থেকেও এনরোল করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটাও আমি গ্রুপে দেখছি দুই একজন কমেন্ট করতেছিল যে ভাইয়া আমরা তো এলজিপিএ তে এনরোল করে ফেলছি। আমি জানি আমরা অনেকেই একটা ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট অলরেডি আমাদের এলজিপিএ কোর্সে এনরোল করে ফেলছেন। ঠিক আছে। তো যদি এলজিপিএ কোর্সে এনরোল করে ফেলেন, তাইলে এখন মন খারাপ হচ্ছে না যে হ্যাঁ আমরা এলজিপিএ কোর্সে এনরোল করে ফেললাম, এখন আপনারা কম্বো নামাচ্ছেন, তো আমি কি আগে এনরোল করে দোষ করছি নাকি, আমার তো লস হচ্ছে? একদম লস হচ্ছে না। তুমি যেই নাম্বার দিয়ে এলজিপিএ তে এনরোল করছো, তুমি যদি ওই নাম্বারের এগেনস্টে, নাম্বার তো চেঞ্জ করার আসলে আমরা খুব রেয়ার, নাম্বার চেঞ্জ করি না, তো ওই নাম্বারেই আমি যদি আসলে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যে কোনো একটা অ্যাডমিশন কোর্সে এনরোল করে ফেলি, সো আপনি আসলে এই কম্বোতে যা প্রাইস হবে, কম্বোতে গেলে আপনি আসলে যা প্রাইস পাবেন, বা আপনার বন্ধু কম্বোতে গেলে যা প্রাইস পাবে, আপনিও আসলে সেই প্রাইসেই এনরোল করতে পারবেন। জাস্ট প্রাইসটা অ্যাডজাস্ট করে দিতে হবে, আর কিছু না। জাস্ট প্রাইসিংটা অ্যাডজাস্ট হবে, আপনাকে মোটেও বেশি পে করতে হবে না। এবং হ্যাঁ, এর আগ পর্যন্ত এইটা নিয়ে আমাদের বিগ বসের সাথে আমাদের বেশ একটা দাবি দেওয়া আমরা চাইছি অনেকদিন ধরেই, যে আমরা এত
মানে স্টুডেন্টদের সাথে এত কানেক্টেড থাকি, কমিউনিকেটেড থাকি, কিন্তু স্টুডেন্টরা আমাদের কাছে একটা ভালো জার্সি চায়, একটা টি শার্ট চায়, কিন্তু আমরা এটা দেই না বা দিতে পারি না। বা এখানে ব্যাপার হচ্ছে আমি জানি না আপনারা শিখোতে এখানে কেউ কেউ তোমরা আছো মানে যারা শিখোতে আমার চাইতেও পুরানো, কেউ কেউ হয়তো ক্লাস 9-10 থেকে শিখোতে পড়ো। তো ওই হিসাবে আমার চাইতেও পুরানো মানুষজন আছো। আমি শিখোতে আছি 2023-এর নভেম্বর ডিসেম্বর থেকে, 2 বছর আমার এখনো হয় নাই। তো এখানে শিখর প্রথম যেই কনসার্ন, এটা আমি শাহির ভাইয়ের ভিতরেও দেখছি, এটা আমি এনামুলের ভিতরে বা ওভারঅল কোম্পানির বা টিমের সমস্ত মানুষজনের ভিতরে দেখছি, ওনারা সব সময় কোয়ান্টিটির আগে ওনারা কোয়ালিটিটাকে প্রায়োরিটাইজ করে, যে না আমি অল্প দিব বা যা দিব সেইটা আমি ভালোভাবে দিব, প্রিমিয়াম ভাবে দিব, কোয়ালিটি ভালো রাখবো। এখন আমি সবাইকে খুশি করতে চাইলাম, এইটা আসলে ইন দা লং রান খুব কঠিন ব্যাপার, কারণ আমাদের ধরেন একটা অ্যাভারেজ কোর্সে 1000, 2000, 3000 স্টুডেন্ট যদি থাকে, সো মানে 100 মানুষকেও তো খুশি করা একসাথে কঠিন, তো ওই জায়গায় 1000 মানুষকে খুশি করা আসলেই কঠিন। তো যাই হোক, অনেকদিন ধরে আমরা টি শার্ট দিতে চাই, আমরা টিচাররা বলি, কারণ তোদের সাথেই তো আমাদের দেখা হয়, তোরা বলো হ্যাঁ টি শার্ট দেন, আপনারা গেঞ্জি পরেন, আমরা পরবো না। সো আপনারা টি শার্ট একটা পাবেন, এবং এই টি শার্টটা হচ্ছে জাস্ট হুবহু এখানে যেই টি শার্টটা দেখতে পাচ্ছি এই স্লোগানটা লেখা থাকবে, এইটা আমাদের এই বছরের এইচএসসি এবং এসএসসি 26, আপনারা যদিও এইচএসসি 26, সো এইচএসসি 26-এর ট্যাগ লাইন হচ্ছে আমাদের লক্ষ্য এবার দেশ সেরা হবার। সো এই টি শার্টটা আপনারা পাবেন। সো এখানে টি শার্টের কথা লিখে দেওয়া আছে, একটা চমৎকার বাংলাদেশের ম্যাপ আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, যে ম্যাপটা আপনি দেয়ালে, পড়ার আশেপাশে, টেবিলের আশেপাশে টাঙায় রাখতে পারেন, খুব সুন্দর ডিটেইল ম্যাপ করা হয়েছে। এবং এমন না যে আমি খুব বেশি ম্যাপ দেখছি বাজারের, বাট 8-10টা ম্যাপ যাই দেখছি তার মধ্যে বেস্ট ম্যাপ বলে আই ক্যান ভাউচ। আর প্রিন্টেড ফাইনাল মডেল টেস্ট এবং প্রশ্ন এবং ওয়েমার সেটও পেয়ে যাবেন। তো এই জিনিসগুলো গিফট হিসেবে আপনারা পাবেন। ঠিক আছে, গেঞ্জিগুলো ছোট হয় মাঝে মাঝে, তুই সাইজ ভুল দেস। ঠিক আছে, আচ্ছা, ওকে। আপনি তো অলরেডি টি শার্টটা পরে ফেলছেন। কই না, আমি অলরেডি টি শার্ট পরে ফেলি নাই। না, এই টি শার্ট আমি পরি নাই, এই টি শার্ট এখনো আমাকে দেয় নাই, এই টি শার্ট এখনো আমি পাই নাই, পাই নাই বস, পাই নাই। পেয়ে যাবেন, পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আচ্ছা, পেয়ে যাবেন বস, এই যে কবে পাবো, কবে পাবো, পাবেন তো। এখন তাইলে আমি ক্লাস ক্লাস বাদ দেই, আমি এখন তাইলে একটা ডেলিভারি কুরিয়ার সার্ভিসের ব্যবসা নামায় দেই, এনাম ভাইকে বলি, হ্যাঁ এনাম ভাই একটা কুরিয়ার সার্ভিসের ব্যবসা নামাইতে হবে। ঠিক আছে, আচ্ছা। গিফট অফারের লাস্ট ডেট এখনো জানি না, আছে এই অফারটা, আপনারা এনরোল করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, আপনারা এনরোল করে ফেলেন। আচ্ছা, ওয়েবসাইটে এখনো লঞ্চ হয় নাই, দেখবো। আচ্ছা, এইটা কি জানি দেখতেছি 2-1টা কোয়েশ্চেন, আজকে খালি গল্পই করব, তাইলে এগুলাই চলবে আজকে। আজকে আর কোনো পড়াশোনা হবে না, বলছি 1 ঘন্টা পড়াবো, আধা ঘন্টা পড়াবো, অলরেডি 25 মিনিট ধরে গল্পই করতেছি, কি একটা অবস্থা দেশের। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ঢাবির জন্য কভার হয়ে যাবে। আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে শিখর যে ইঞ্জিনিয়ারিং কোর্সটা আছে, কোর্সের ডিটেলস তো এখানে আমার আসলে খুব বেশি লেখা নাই। সো আমাদের কোর্সটা বেসিক্যালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি, এবং সেই সাথে হচ্ছে ইংলিশটাও থাকবে। কারণ কেউ হইতে পারে তুমি ঢাকা ভার্সিটিতে বায়োলজি পরীক্ষা দিবা, কেউ হইতে পারে ইংলিশে পরীক্ষা দিবা। আবার আমাদের যেই 3টা সরকারি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে, চুয়েট, রুয়েট, কুয়েট, এই 3টে ইউনিভার্সিটিতেই ইঞ্জিনিয়ারিংটা চায়। সো আমাদের যেইটা ইঞ্জিনিয়ারিং কোর্স, আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে এই 3টা জিনিস ইনকর্পোরেটেড। এবং ইঞ্জিনিয়ারিং মানে তো আমরা বুঝি, ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে আমাদের 3টা বেসিক সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকবে, আর সেই সাথে বায়োলজি, ইংরেজি থাকবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। প্রাইসিং এর কথা যেটা জিজ্ঞেস করতেছেন, প্রাইসিং এর কথা যদি আমি বলি, সো এখানে প্রাইসিং নিয়ে একটু কম বেশি হওয়ার ব্যাপার আছে। ওয়েবসাইটে সম্ভব, আমি প্রাইসিংটা বোর্ডে লিখবো না, কারণ প্রাইসিং এর জন্য বা যে কোনো কিছুর জন্য তুমি সরাসরি এই নাম্বারে কল দিলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবা, কারণ তোমরা অলরেডি শিখর স্টুডেন্ট। ধরো তোমার একজন ফ্রেন্ড যে হয়তোবা শিখোতে কোনো কোয়ার্টারে এনরোল ছিল না, সো ও যদি এই কোনো একটা কম্বোতে এনরোল করতে চায়, পারচেজ করতে চায়, যে সাপোজ এলজিপিএ প্লাস ইঞ্জিনিয়ারিং, তাইলে ওর হয়তো 12,500 বা 13,000 টাকা এরকম লাগতে পারে। কিন্তু তুমি শিখোর প্রিভিয়াস স্টুডেন্ট, সো এই কারণে
তোমার অবশ্যই কিছুটা প্রাইস কম লাগবে। ও আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে এবং মেডিকেল অ্যাডমিশন কোর্স আছে, এই দুইটা কোর্সের সাথে ইভেন আমাদের ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টেরও কোর্স আছে, বাট সেইটা আমরা প্রি ডিইউ বলে বা প্রি ভার্সিটি বলে কোনো কিছু আমরা বলতেছি না, সো সেটা আমরা দেই না। তো এই সবগুলার সাথে বেসিক্যালি কি আছে, এই সবগুলার সাথে বেসিক্যালি প্রিন্টেড বুকস আছে, ঠিক আছে। সো প্রিন্টেড বই সহ এলজিপিএ প্লাস প্রি ইঞ্জিনিয়ারিং এর পরে এইচএসসি পরীক্ষার সময় একটা ব্রেক, তারপরে মেইন ইঞ্জিনিয়ারিং কোর্স উইথ এভরি বুকস, এবং এই কোর্সের মেয়াদ অলমোস্ট হচ্ছে 15 মান্থস, 15 মাস পর্যন্ত আমাদের এইটার মেয়াদ থাকবে। তার মানে তুমি যদি এই অক্টোবর থেকে আমরা যদি চিন্তা করি বা নভেম্বর থেকে আমরা যদি চিন্তা করি, তাইলে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, ঠিক আছে। সো এই পুরা জার্নির বেসিক পেমেন্ট মোস্ট লাইকলি 12,000 টাকার আশেপাশে, বাট স্টিল আমি বলবো তোমরা সরাসরি ওয়েবসাইট থেকে কিনে ফেলতে পারো। যে ওয়েবসাইটে একটা প্রাইস আছে, আমি এটাতে ক্লিক করলাম, বিকাশে টাকা পে করলাম, কোর্সে এনরোল করে ফেললাম। এইটা হইলে এনাম ভাইয়ের লাভ, এনাম ভাইয়ের পকেটে টাকা ঢুকবে। আর তোদের যদি মনে হয় যে না আমি একটু লেস প্রাইসে এনরোল করতে চাই, এই নাম্বারে ফোন দিবা, ফোন দিয়ে বলবা আমি 5 কোয়ার্টারে এনরোল ছিলাম, আমাকে মিনিমাম প্রাইসে দেন। আবার থ্রেড দিস না, বকা দিস না, ভাইয়া আপুরা আছে, ওনারা তোমাদেরকে হেল্প করে করায় দিবে, ঠিক আছে। না, শিখর কোনো অফলাইন কোর্স নাই, আমরা অনলাইন প্ল্যাটফর্ম, আমরা অফলাইনটাকে অতটা প্রমোট করি না ভাই। অফলাইন প্রমোট করা পসিবল, আপনারা এখানে কেউ নওগাঁ থেকে আছেন, কেউ দিনাজপুর থেকে আছেন, কেউ চিটাং থেকে আছেন, কেউ আগ্রাবাদ থেকে আছেন, কেউ সিলেট থেকে আছেন, কেউ খুলনা থেকে আছেন। তো হাউ অফলাইন হাউ কাম? আচ্ছা, আমি না এই কোশ্চেনটা ওরে আমি পিডাবো, মেডিকেল প্রস্তুতি নেওয়া সেফ না ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়া সেফ? মানে এটা কি ধরনের প্রশ্ন? তো টার্গেট কি? সেফ মানে কি? আমি শুধু ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছি, ঢাকা ভার্সিটির প্রস্তুতিও নেই নাই, মেডিকেলের ফর্ম তোলার টাকা বাসার থেকে নিয়ে খাই ফেলাইছি। তো এখন কি সেফ না আনসেফ? আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, সর্বোচ্চ আমি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটিতে ম্যাথ বা ফিজিক্স পড়তে পারি, তো এখানে সেফ আনসেফের কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, ওকে, টি শার্টে আমাদের নাম লেখা থাকবে, তুই মার্কার দিয়ে লিখে নিস, আমাদের টি শার্টেই এখন নাম লেখা থাকে না, তোর টি শার্টে নাম লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা তামিম, আসেন অঙ্ক করি, অনেক গল্প হয়েছে, আর ভাল লাগতেছে না, আমি অঙ্ক করবো 2টা, তারপর বাসায় যাবো, হ্যাঁ। একদম ভাল লাগতেছে না কিন্তু, অঙ্কের কোয়েশ্চেন পড়ো, অনেক গল্প হয়েছে, এই অঙ্কটার কোয়েশ্চেনটা পড়ো, আমি একটু আহ তোমাদেরকে সময় দিতে চাই, কোয়েশ্চেন পড়ো। এইটা কোয়েশ্চেনের নাম ঠিকানা দেখেই বোঝা যাচ্ছে একটা বিদেশি কোয়েশ্চেন হালকা করে, বাট বিদেশি কোয়েশ্চেন হইলেও যে অনেক কঠিন কোয়েশ্চেনটা এরকম না। জেইতে আসছিল 2001 সালে, যদিও তোদের জন্মের আগে নাকি, অবভিয়াসলি তোদের জন্মের আগে, ঠিক আছে। তো চলেন আমরা অঙ্কটা সলভ করি, কোয়েশ্চেন পড়েন, আমরা অঙ্কটা শুরু করব, টাইম স্টার্টস ফ্রম নাও, ঠিক আছে। আচ্ছা, এটা আমি এইচডব্লিউ তে দিয়ে গেছিলাম, তাইলে এইটা আবার আমার আজকের স্লাইডে আসছে কেন? ও, এটা গত দিনের এইচডব্লিউ ছিল, আয় হায় কি বলে, জীবন যুদ্ধে এত পিছায় পড়লে কেমনে হবে। কত আসছিল এটার অ্যান্সার? কত আসছিল? এই ইঞ্জিনিয়ারিং এর পরে আরেকটি ইঞ্জিনিয়ারিং কোর্স আসবে, হ্যাঁ হ্যাঁ, আরেকটি ইঞ্জিনিয়ারিং কোর্স আসবে, সেইটা এইচএসসি 27-এর জন্য, ইঞ্জিনিয়ারিং কোর্স আসবে। এইচএসসি 26-এর জন্য এইটাই ফুল অ্যান্ড ফাইনাল ইঞ্জিনিয়ারিং কোর্স, এর বাইরে এইচএসসি 26-এর জন্য আর কোনো ফুল অ্যান্ড ফাইনাল ইঞ্জিনিয়ারিং কোর্স আসবে না। এলজিপিএ মানে লক্ষ্য জিপিএ 5, আর হচ্ছে ইঞ্জি মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স। গুড, ভেরি গুড,
ভেরি গুড। যারা যারা বলছো আসেন, হয়েছে অনেক গল্প হয়েছে। যারা যারা বলছো এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে √3, ইউ পিপল আর কারেক্ট। এই অঙ্কটার অ্যান্সার যাদের কাছে √3 মনে হয়েছে তারা বেসিক্যালি কারেক্ট অ্যান্সার করেছো। ভেরি গুড, অনেক মানুষজন কারেক্ট অ্যান্সার করেছো, কেউ কেউ আবার অন্য কিছু বলছো। তো আমি একটু চট করে এক লাইনে দেখাই দেই। কোনো আলোক রশ্মি প্রিজমের প্রতিসারক তল দুটির একটির উপর 60 ডিগ্রি কোণে আপতিত হয়, তার মানে বেসিক্যালি I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। অপর তল দিয়ে নির্গত হওয়ার সময় দেখা গেল রশ্মিটি 30 ডিগ্রি চ্যুতি হয়েছে। ঠিক আছে, কি অশ্লীল শব্দ, দ্যাট মিন হচ্ছে বিচ্যুতি কোণ হচ্ছে ডেলের মান হচ্ছে 30 ডিগ্রি। যদি প্রিজমের প্রতিসারক কোণ, সো প্রতিসারক কোণ মানে কি? প্রতিসারক কোণ মানে হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল। সো প্রিজম অ্যাঙ্গেলের মান দিয়ে দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। সো এইখান থেকে কি বলছে? তাহলে দেখাও যে রশ্মিটি সংশ্লিষ্ট তলের উপর লম্ব। কি দেখাইতে বলছে? দেখাইতে বলছে কি রশ্মিটা হচ্ছে সংশ্লিষ্ট তলের উপর লম্ব, এটা দেখাইতে বলছে। ও দুইটা জিনিস বাইর করতে বলছে, এবং আরেকটা জিনিস বাইর করতে বলছে কি উপাদানের প্রতিসরণাঙ্ক বের করো। তো এইখানে যে অ্যান্সারটা আসছে সেইটা বেসিক্যালি হচ্ছে উপাদানের প্রতিসরণাঙ্ক। মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু হচ্ছে √3। এইরকম একটা অ্যান্সার আমাদের চলে আসে। আচ্ছা, তো খেয়াল করেন এইখান থেকে আপনার কি দেওয়া আছে? I1 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, ডেলের ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে। তো আমরা ডেল্টা ইকুয়ালস টু কি জানি? আমরা ডেল্টা ইকুয়ালস টু জানি হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ, এইটা আমরা জানি। তো তাইলে এইখান থেকে আমি যদি সবকিছুর মান বসাই, ডেল্টার ভ্যালু কত? ডেল্টার ভ্যালু 30 ডিগ্রি। I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, প্লাস I2 এর ভ্যালুটা আমি জানি না, এটা বাইর করতে চাই। মাইনাস এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। সো 30 60 30 30 30 কাটা যাচ্ছে। বা এইখান থেকে আমরা খেয়াল করি I2 ইকুয়ালস টু কি পাবো? I2 ইকুয়ালস টু পাবো হচ্ছে 0 ডিগ্রি। তার মানে প্রিজমের দ্বিতীয় তলে আলোক রশ্মি কি করছে? প্রিজমের দ্বিতীয় তলে আলোক রশ্মি হচ্ছে লম্বভাবে আপতিত হইছে। সো এই সিচুয়েশনটা কিরকম? এইটা যদি আমি একবারে ছোট করে একটু ভিজুয়ালাইজ করি, এই মনে করি আমার প্রিজমটা যদি হয়, সো এই প্রিজমের আমি ধরে নিলাম হচ্ছে এইটা হচ্ছে আমার একটা অভিলম্ব। তো এই অভিলম্বের উপরে আমার কি হয়েছে? এই অভিলম্বের উপরে আমার একটা আলোক রশ্মি, নাই আলোক রশ্মিটা 60 ডিগ্রি কোণে আপতিত করি। তো এই হচ্ছে বসকে আমি কি করলাম? এই হচ্ছে আমি বসকে 60 ডিগ্রি কোণে আপতিত করলাম। তো এখানে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে I1। I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। এখন কি বলছে তুমি দেখতেছো I2 এর মান কত? I2 এর মান 0 ডিগ্রি। তো I2 এর মান 0 ডিগ্রি, এটা মানে কি? আমরা লম্ব আপাতন বলে একটা জিনিস পড়ছিলাম। সো লম্ব আপাতন মানে যদি আপতন কোণের মান 0 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণের মানও 0 ডিগ্রি হবে। বা এইখান থেকে তুমি যদি বলো প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক কত, আমরা তো জানি না। তো এইখান থেকে আমি যদি চিন্তা করি যে আমার এই পাশে কি আছে? এই পাশে আছে হচ্ছে বায়ু, বায়ুর প্রতিসরণাঙ্ক কত? 1। এই পাশে আছে কি? কাঁচের প্রতিসরণাঙ্ক মিউ। তো আমি যদি চিন্তা করি যে এইখানে আমার কি আছে? এইখানে আমার আরেকটা অভিলম্ব আছে, এইখানে আমার আরেকটা অভিলম্ব আছে। এইভাবে যদি আমি চিন্তা করি, তো এই অভিলম্বের উপরে আলোটা কি হয়েছে? এই অভিলম্বের উপরে আলোটা হচ্ছে লম্বভাবে আপতিত হয়েছে। অভিলম্বের উপরে আলোটা কি করছে? অভিলম্বের উপর আলোটা লম্বভাবে আপতিত হয়েছে, এবং এইটাই বেসিক্যালি সেই অভিলম্বটা ছিল। এইটাই বেসিক্যালি সেই অভিলম্বটা ছিল। সো এখান থেকে বের হয়ে যাওয়ার সময়, এখান থেকে বের হয়ে যাওয়ার সময় আলোক রশ্মি কি হয়েছে? এখান থেকে বের হয়ে যাওয়ার সময় আলোক রশ্মি 0 ডিগ্রি কোণে বের হয়ে গেছে। এখান থেকে বের হয়ে যাওয়ার সময় আলোক রশ্মি
0 ডিগ্রি কোণে বের হয়ে গেছে, তাইলে এইখানে আলোক রশ্মি আপতিত হইছে, R2 এর মান কত আসবে? R2 এর মানেও আসবে হচ্ছে 0 ডিগ্রি। R2 এর মান কত আসবে? R2 এর মানও আসবে 0 ডিগ্রি। যদি বিশ্বাস করেন তাইলে ভালো, আর যদি বিশ্বাস করতে মন না চায় তাহলে এখান থেকে চিন্তা করেন মিউ ইনটু সাইন অফ R2 সমান সমান হচ্ছে 1 ইনটু সাইন অফ, ওখানে অ্যাঙ্গেল কত? I2, বা এইখান থেকে মিউ এর মান জানি না, লাগবে না, সো মিউ ইনটু সাইন অফ R2 সমান সমান 1 ইনটু সাইন 0, দ্যাট মিনস হচ্ছে 0, বা এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা R2 এর ভ্যালু কত পেয়ে যাব? R2 এর ভ্যালু আমরা পেয়ে যাব হচ্ছে 0 ডিগ্রি। তো প্রথম জিনিসটা আমরা প্রুফ করে ফেলছি। আমাদের প্রথম প্রমাণে কি বাইর করতে বলছে? আমাদেরকে বাইর করতে বলছে যে দেখাও যে নির্গত রশ্মিটি তলের উপর লম্ব। তো নির্গত রশ্মিটি তলের উপর লম্ব, I2 এর মান 0 ডিগ্রি। তো এখান থেকেই নির্গত রশ্মিটি তলের উপর লম্ব বের হয়ে গেছে আসলে। তো আমরা আসলে R2 এর মান কেন বের করছি? R2 এর মান বের করছি কারণ আমরা আসলে প্রিজমের প্রতিসরণাঙ্কটা বের করতে চাই। আমাদের মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা প্রতিসরণাঙ্কটা বের করতে চাই। তো প্রতিসরণাঙ্কটা কিভাবে বের করব? খেয়াল করো, আমরা তো এইরকম একটা কন্ডিশন জানি যে প্রতিসারক কোণ বা প্রিজম কোণ A ইকুয়ালস টু কি? A ইকুয়ালস টু হচ্ছে R1 প্লাস R2, এটা আমরা জানি না? প্রতিসারক কোণ A ইকুয়ালস টু R1 প্লাস R2। তো এখন R2 এর মান তুমি পেয়ে গেছো 0 ডিগ্রি, এর মান হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং এইখান থেকে R1 সমান আমি কি লিখতে পারবো? R1 সমান আমি লিখে দিতে পারবো হচ্ছে 30 ডিগ্রি। এইটা নিয়ে কারো ডাউট নেই আশা করি। R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু চলে আসছে হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এইবার কাহিনী শেষ। এবার আমরা চলে আসি হচ্ছে প্রিজমের প্রথম তলে। এবার আমরা চলে আসবো কোথায়? এইবার আমরা চলে আসবো হচ্ছে প্রিজমের প্রথম তলে। তাইলে প্রিজমের প্রথম তলে আমরা যদি প্রতিসরণের সূত্র, স্নেলের সূত্র ব্যবহার করি, তাইলে আমরা কি ব্যবহার করব? বাইরে আছে বাতাস, প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, তাহলে আমি লিখতে পারবো 1 ইনটু সাইন অফ কত? এইটা I1 লিখি, 1 ইনটু সাইন অফ I1 সমান মিউ ইনটু এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে R1, সো এইখানে হচ্ছে মিউ ইনটু সাইন অফ R1, বা এইখান থেকে সাইন I এর ভ্যালু কত? I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। দেয়ার ফর ক্যালকুলেটর কোথায় আমার? ব্রো, আমার একটা ক্যালকুলেটর লাগবে। কোথায় আছো? কে আছো? কোথায় আছো? হেল্প মি, হেল্প মি। আচ্ছা, তাহলে এইখান থেকে সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে সাইন 30 ডিগ্রি সমান সমান কি? সমান সমান হচ্ছে মিউ। আসো, ক্যালকুলেটর ছাড়াও আমরা পারবো এটা। এত ছোট জিনিস ক্যালকুলেটর ছাড়া না পারলে কেমন হবে? সাইন 30 ডিগ্রি ভ্যালু, 60 ডিগ্রি ভ্যালু কত? সাইন 60-র ভ্যালু হচ্ছে √3/2, √3/2। সাইন 30-র ভ্যালু হাফ, হাফ উল্টায় গেলে আসবে হচ্ছে 2। এইটা সমান সমান মিউ, বা এইখান থেকে আমরা পাই মিউ সমান কি? মিউ সমান হচ্ছে √3। গুড। তাহলে বেশিরভাগ মানুষ যারা অ্যান্সার করেছে সবার অ্যান্সার মিলেছে। মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু হচ্ছে √3। মিউ এর ভ্যালু হচ্ছে √3। ঠিক আছে। আচ্ছা মেরাজ, আমি দুঃখিত ব্রো, মেরাজ খেপে গেছে। এই অঙ্কটা করে আপনাকে ট্যাগ দিছি, আপনি দেখেন নাই। ঠিক আছে। দ্বিতীয় তলের মাধ্যমে প্রতিসরণাঙ্ক। বস, এখানে তো বেসিক্যালি বাইরে বাতাস, এখানে তো বাইরে বাতাস, সো বাতাসের প্রতিসরণাঙ্ক 1, আবার এই পাশেও বাতাস, তাহলে বাতাসের প্রতিসরণাঙ্ক 1, আর এইটা কাঁচ হোক বা অন্য যাই কিছুই হোক, সো এইটার প্রতিসরণাঙ্ক মিউ। সো এই কেসে তো কোনো সমস্যা নাই, এই পাশে বাতাস, এই পাশে মিউ, এই পাশে আবার বাতাস, সো একই তো হবে। কাঁচের প্রতিসরণাঙ্ক, সেটা ক্রাউন ক্লাচ হোক, ফিন্ড ক্লাচ হোক, সো
এইটা তো সবসময়কার জন্যই সেম, তাই না? বুঝতে পারছি? আচ্ছা, আচ্ছা অনেকেই আমাকে ট্যাগ দিছে আমি দেখি নাই। আমি খুব দুঃখিত। সরি। মারবে পোলাপান আমাকে। ঠিক আছে। ওকে, আসি। এই অঙ্কটা করছিলাম কিনা? এই অঙ্কটাও কি হোমওয়ার্ক দিয়ে গেছি? এই অঙ্কটাও কি হোমওয়ার্ক দিয়ে গেছি? সব অঙ্ক হোমওয়ার্ক দিয়ে ফেলছি। নতুন অঙ্ক। হ্যাঁ, তোমার কমেন্ট দেখা যাচ্ছে। সবার কমেন্ট দেখা যাচ্ছে। সবার কমেন্ট দেখা যাচ্ছে। সিলেবাস 60% বাকি। পড়েন, আপনি সিলেবাস কমপ্লিট করেন। আমাদের লক্ষ্য জিপিএ 5 এর কোর্সে এনরোল করা আপনার জন্য অবশ্যই জরুরি। তো লক্ষ্য জিপিএ 5 এর কোর্সে এনরোলটা আপনি করেন। প্রি ইঞ্জিনিয়ারিং প্রি অ্যাডমিশনেও আপনি এনরোল করে থাকতে পারেন। সেটাতে আসলে আপনার কস্ট কম পড়বে আমি বলবো। এই তো, মানে অ্যাডমিশন তো আলটিমেটলি একসময় দিতেই হবে। তো শুরুতে যদি আর্লি বার্ড অফারে থাকো, সো আর্লি বার্ড অফারে থাকলে তুমি আসলে আহ, সত্যি কথা হচ্ছে দিন শেষে না ভাই, মানে এটা খুব পার্সোনাল কথা হয়ে যাচ্ছে। আমি লাস্ট শুক্রবারে বাজার করতে গিয়ে আমি খুব প্যারা খাইছি ভাই। মানে নর্মালি যেই জিনিসপত্র আমি 250-300 টাকা করে কিনতাম, সেই জিনিসপত্র এখন দাম বাজারে 550-600 টাকা। তো তারপরেও কোনো কোনো স্টুডেন্ট, আমি ইদানিং গ্রুপে কে জানি একটা কমেন্ট করছে যে এত কম দামে আপনারা কোর্স দেন, আপনারা কি সব লাইভ ক্লাস করান নাকি রেকর্ডেড ক্লাস চালায় দেন অমুক তমুক প্ল্যাটফর্মের মতো। তো মানে আমি জাস্ট বলি আর কি, অঙ্ক করতে করতে শুনো, যে যারা এই লক্ষ্য জিপিএ 5 এবং প্রি ইঞ্জিনিয়ারিং 26-এ এনরোল করবা, তোমরা তো 26 ব্যাচ, তোমরা কি কি পাবা? তোমরা এইচএসসি 25 ব্যাচের ফুল আর্কাইভ পাবা। এইচএসসি 25-এর লক্ষ্য জিপিএ 5 এর ফুল আর্কাইভ পাবা। এইচএসসি 25-এর প্রি ইঞ্জিনিয়ারিং এর ক্লাসের কন্টেন্ট পাবা। এবং এইচএসসি 25-এ প্রি ইঞ্জিনিয়ারিং এ যেই চ্যাপ্টার গুলা পড়া হয়েছে তার বাইরে ডিফারেন্ট চ্যাপ্টার গুলা তোমাদেরকে পড়ানো হবে। জায়েদ মোহাম্মদ, আই লাভ ইউ সো মাচ। জায়েদ বেটা, আই লাভ ইউ। জায়েদ, ঠিক আছে। প্রাইসটা ওয়েবসাইটে 12,000 বা 12,500 টাকা আছে। এইটা একবারে শুনলে বা একবারে দিতে একটু কষ্ট হইতে পারে, তুমি চাইলে 2 ভাগে দিতে পারবা। 2টা ইনস্টলমেন্টে 6,500 6,500, তখন 13,000 পড়বে আর কি। ঠিক আছে, ইটস আপ টু ইউ, তুমি যেভাবে দিতে চাও, বাট একবারে দিলে তোমার প্রাইসটা কম পড়বে। জায়েদ মোহাম্মদ শিহাব, ভেরি গুড। শিহাব, জায়েদ মোহাম্মদ শিহাব, এই দুজনের কাছ থেকে 100 কারেক্ট অ্যান্সার পাইছি। ঠিক আছে। বায়োলজি আমার মানে আমি আসলে, মানে আমাকে এই শিক্ষতে আসার পরেই কেন জানি মানুষজন এই দুষ্টু তৌহিদ শাওন, দুষ্টু প্রাপ্য আমাকে একটা অ্যান্টি বায়োলজি একটা ফরম্যাটে ফালাই দিছে। আই এম ভেরি মাচ ইনটু বায়োলজি ইন মাই একাডেমিক ডেজ, এবং বায়োলজি আমি বেশ ভালো পারতাম এবং বায়োলজিতে আমি A+ পাইছিলাম। বাট দিন শেষে আমি এটা বুঝতাম যে আমার মোর ফেভারিট টপিক হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস, ম্যাথ সলভ করা, ম্যাথের প্রবলেম সলভ করা। সো এই জন্য আমি আসলে ইঞ্জিনিয়ারিং এর দিকে আসছি, ম্যাথ সলভ করতে আসছি। বাট বিষয়টা এরকম না যে ও জিমি ভাইয়া বায়োলজি হেট করে, নো, একেবারেই না। এবং যে কাজটা আপনারা অনেকেই হয়তো করেন না। সঞ্জিদা রাফা, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার রাফার কাছ থেকে পাইছি। মিথুন পাল, ভুল অ্যান্সার দিচ্ছিস। আমি বেসিক্যালি আমার বায়োলজি প্র্যাকটিক্যালের সমস্ত ছবি নিজে আঁকছি। আমার ছবি আঁকার দক্ষতা বেশ ভালো। ঠিক আছে। আচ্ছা, আহ আয়নারাম ত্রিপুরা, আমাদের বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটি বেসিক্যালি এসএসসি তে জিপিএ 4 চায়। সো এসএসসি তে যদি জিপিএ 4 চায়, কারো যদি এসএসসি জিপিএ 4 এর চাইতে একটু কম থাকে, তাইলে একটু ক্রাইসিস। আচ্ছা, গুড, অনেকেই পেরে গেছেন, ভেরি গুড, লাভ ইউ সো মাচ। আগাই আমরা। 1.5 প্রতিসরণাঙ্ক যুক্ত প্রিজমের একটি তল 3√2/4 প্রতিসরণাঙ্কের তরল দ্বারা আবৃত। ঠিক আছে, একটি তল, তার মানে এই যে প্রতিসরণাঙ্কের তরলটা দেওয়া আছে, এইটা হচ্ছে একটা তলে দেওয়া আছে। সো এইবার মানে প্রিজমের অঙ্কগুলো একটু ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। একটু ইন্টারেস্টিং হইতে যাচ্ছে, মানে সেটআপটা কিরকম, প্রিজম কোণের মান দেওয়া আছে,
প্রিজমের প্রতিসারক কোণের মান বলছে 75 ডিগ্রি, তাইলে আমরা প্রতিসারক কোণের মানটা একটু 75 ডিগ্রি করে আঁকলাম। তাইলে সিচুয়েশনটা কি জানো? সিচুয়েশনটা হচ্ছে এই রকম যে এই পাশে আছে হচ্ছে বাতাস, বাতাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, এই পাশে প্রিজম বা কাঁচ যাই বলি না কেন এইটার প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5 এবং এই পাশে গেলে সামহাও কোনো একটা লিকুইড ফ্লুইড কিছু একটা দেওয়া আছে, কোনো একটা লিকুইড ফ্লুইড দেওয়া আছে। সো এই লিকুইড ফ্লুইডের প্রতিসরণাঙ্ক কত? এই লিকুইড বা ফ্লুইডের প্রতিসরণাঙ্ক হচ্ছে 3√2 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, আচ্ছা তাহলে গল্পটা পড়ি এবার। গল্প বলছে এখানে আমাদেরকে, প্রিজমের অপর তলে আপতিত রশ্মির আপতন কোণ। প্রিজমের অপর তলে, অপর তলে মানে কি? যেই তলে এই আলো মানে এই তরলটা দেওয়া নাই, যেই তলে এই তরলটা দেওয়া নাই সেই তলে যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেই আলোক রশ্মি ঠিক কত কোণে আপতিত হলে, তাহলে আলোক রশ্মিকে যে কোনো একটা কোণে আমি আপতিত করলাম, তো আলোক রশ্মিকে আমি যে কোনো একটা কোণে আপতিত করলাম। সো এই আলোক রশ্মিকে আপতিত করলে কি বলছে? আলোক রশ্মিকে যে কোনো কত কোণে আপতিত করলে তরলাবৃত তল থেকে, তরলাবৃত তল থেকে আলোক রশ্মি সম্পূর্ণরূপে প্রতিফলিত হবে। সম্পূর্ণরূপে কি বলছে? সম্পূর্ণরূপে প্রতিফলিত হবে। তাইলে ঘটনাটা কি খেয়াল করো যে এইখানে বেসিক্যালি ধরো আলোক রশ্মি আপতিত হইছে I1 অ্যাঙ্গেলে, এবার এইখানে আইসে আলোক রশ্মিটা সাপোজ এখানে প্রতিসরিত হইল, খুব ভালো কথা। তাইলে এখানে প্রতিসরণ কোণের মান কত? প্রতিসরণ কোণের মান R1। এইখানে যদি আমি এইখানটায় আমি হচ্ছে একটা অভিলম্ব চিন্তা করি, সো এই হচ্ছে অভিলম্ব। এখন নর্মাল হিসাব কি? নর্মাল হিসাব হচ্ছে আলোক রশ্মি এই তল থেকে বাইরে চলে যাবে, কিন্তু এইখানে বলছে যে আলোক রশ্মি তরলাবৃত তল থেকে আলোক রশ্মি সম্পূর্ণ প্রতিফলিত হবে। সম্পূর্ণ প্রতিফলিত হওয়া মানে কি? ও টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে না, এইটা কি বুঝো? আলোক রশ্মি দ্বিতীয় তলে, আলোক রশ্মি বেসিক্যালি এই দিকে, এটা আইকোনা কেউ, আলোক রশ্মি এই তল থেকে এই দিকে যাবেই না। দ্বিতীয় তলে আলোক রশ্মিটা, এটা আইকোনা কেউ, আমি এগুলো সব কাইটে দিতে পারবো। আলোক রশ্মি এইদিকে যাবেই না, আলোক রশ্মি এইদিকে যাওয়ার কোনো কারণই নাই। আলোক রশ্মি কি করবে? আলোক রশ্মি সম্পূর্ণরূপে বলতেছে যে দ্বিতীয় তলে নাকি প্রতিফলিত হবে, মানে প্রথম তলে আবার প্রতিফলিত হবে, সম্পূর্ণরূপে প্রতিফলিত হবে। তো এই যে সম্পূর্ণরূপে প্রতিফলিত হবে, এইটা কি আসলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণের কথা বলতেছে না? এইটা বেসিক্যালি কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণের কথা বলতেছে। সো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সো এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য আমাদের কাহিনী কি? না, নির্গত কোণ 90 ডিগ্রি না, এখনো নির্গত কোণ 90 ডিগ্রি না বস, আমি আসতেছি। সো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য আমি কি এই কথাটা বলতে পারি? আমি আই বা আর লিখবো না, তাইলে একটু সহজ থাকে আমার জন্য। এই আপতন কোণের মান সংকট কোণ বা ক্রান্তি কোণের চাইতে বড় হইতে হবে, তাই না? আপতন কোণের মান সংকট কোণ বা ক্রান্তি কোণের চাইতে কি হইতে হবে? বড় হইতে হবে। তার মানে এইখানটায় খেয়াল করো, এই যে প্রিজমের দ্বিতীয় তলে আলোক রশ্মি আপতিত হইছে, R2 হইছে, এই R2 এর মান কি হইতে হবে? এই R2 এর মান ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বড় হইতে হবে। R2 এর মান হচ্ছে থিটা সি এর চাইতে বড় হইতে হবে। এই লজিক যদি বুঝতে পারি তাইলে আমাদের অঙ্ক একদম সহজ হয়ে যাবে, কোনো কাহিনী নাই। এটা যদি আমরা বুঝতে পারি তাইলে একদম জীবন সুন্দর।
ঠিক আছে। আচ্ছা, আর আমাকে কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে প্রিজম কোণের মান। এই প্রিজম কোণের ভ্যালু কত বলা আছে? প্রিজম কোণের ভ্যালু বলা আছে হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে R2 এর মান সংকট কোণের চাইতে বড় হইতে হবে। তো আমরা ফার্স্টে সংকট কোণটা কত সেইটা বাইর করতে চাই। তো আমরা ধরে নিলাম প্রিজমের দ্বিতীয় তলে, প্রিজমের দ্বিতীয় তলে সংকট কোণে আলো আপতিত হলে, সংকট কোণে আলো আপতিত হলে, তো প্রিজমের দ্বিতীয় তলে সংকট কোণে আলো আপতিত হইছে। তাইলে এইটা বুঝো, আমাদেরকে সংকট কোণ বলে নাই, কিন্তু জাস্ট কাহিনীটা দেখো। আমি ছবিটা মুছে ফেলবো, তোমরা আইকো না, হুতাইশে আইকো না। ধরো সংকট কোণে আলো আপতিত হইছে, তো সংকট কোণে আলো আপতিত হইলে সেই আলো কি করবে? বিভেদ তল ঘেঁষে চলে যাবে না? সংকট কোণে যদি আলো আপতিত হয়, তাইলে প্রতিসরণের ফলে আলোকরশ্মি কি করবে? বিভেদ তল ঘেঁষে চলে যাবে। তাইলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে, সুতরাং 1.5 ইন্টু সাইন অফ R2 সমান সমান 3√2 ডিভাইডেড বাই 4 ইন্টু সাইন অফ 90 ডিগ্রি, মানে μ1 সাইন θ1। আচ্ছা, এইটা R2 না লিখি, এইটা R2 না লিখি, এইটাকে আমি লিখি হচ্ছে সাইন অফ θc। R2 লিখলেও চলে, θc লিখলেও চলে, কোনো সমস্যা নাই। বেসিক্যালি আমরা R2 আর θc দুইটারই সমান মানই ধরে নিব। তো এইখান থেকে আমি যদি হিসাব করি, এখান থেকে ক্যালকুলেশন, আরে আমার ক্যালকুলেটর নাই কেন ভাই? একটা ক্যালকুলেটর। আচ্ছা, তাহলে 1.5, সো 1.5 মানে হচ্ছে 3/2। সো 3/2 দিয়ে যদি ভাগ করি, ক্যালকুলেটর কোথায়? কুইক কুইক কুইক, খুললি খুললি ম্যান। হ্যাঁ, θc ধরে করেছো, ভেরি গুড। তাহলে এখান থেকে খেয়াল করি আমরা, 3√2 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 1.5, সাইন 90 এর ভ্যালু 1, তার মানে 1/√2। দ্যাট মিনস শিফট সাইন অ্যান্সার করলে আমরা পাই হচ্ছে 45 ডিগ্রি। সুতরাং সুতরাং থিটা সি এর ভ্যালু কত? থিটা সি এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সংকট কোণের মানটা আমরা কত পাইছি? সংকট কোণের মানটা আমরা পেয়ে গেছি হচ্ছে 45 ডিগ্রি। তো এই যে সংকট কোণটা আমরা পাইছি, এই সংকট কোণটার চাইতে, সংকট কোণটার চাইতে কি হইতে হবে? সংকট কোণটার চাইতে আলোক রশ্মিকে বেশি কোণে আপতিত হইতে হবে। ঠিক আছে, মানে লজিক অনুযায়ী, লজিকটা বুঝো। লজিক তোমাকে কি বলছে? লজিক তোমাকে বলছে যে এইটা আপতন কোণের মান। লজিক আসলে তোমাকে কি বলছে? আপতন কোণের মান সংকট কোণের চাইতে বড় হইতে হবে। কিন্তু আপতন কোণের মান সংকট কোণের চাইতে বড় কত হবে আমি তো জানি না। এইটা 45-এর চাইতে বড় 46 হবে না 45.1 হবে, এইটা আমি জানি না। সো আমরা এখান থেকে ধরে নিব, ধরি R2 এর মিনিমাম মান, R2 এর মিনিমাম মান হচ্ছে θc এর সমান। সুতরাং আমি বলতে পারবো R2 সমান কি? R2 সমান হচ্ছে 45 ডিগ্রি। মানে এইটা যদিও সংকট কোণের মান, বাট এইটাই আমরা ধরে নিব। ম্যাথমেটিক্যালি এই ধরনের অঙ্কগুলা আমরা এইভাবেই সলভ করে থাকি। সো R2 এর মান কত? R2 এর মান হচ্ছে 45 ডিগ্রি। সো R2 এর মান যদি 45 ডিগ্রি হয়, তুমি এর ভ্যালু জানো হচ্ছে 75 ডিগ্রি। সুতরাং তুমি কি লিখতে পারবা? এ ইকুয়ালস টু হচ্ছে R1 প্লাস R2। সুতরাং এইখান থেকে R1 এর ভ্যালু কত আসবে? R1 এর ভ্যালু আসবে হচ্ছে 30 ডিগ্রি আসবে। R1 এর ভ্যালু কত আসবে? R1 এর ভ্যালু আসবে হচ্ছে 30 ডিগ্রি। তো R1 এর ভ্যালু 30 ডিগ্রি আমি বের করে ফেলছি। আচ্ছা, এখন ওই জিনিসপাতি
গুলা যদি আমরা একটু ছোট করে দেই তাহলে এই পৃষ্ঠাতেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। দাঁড়াও, তোমরা অঙ্ক শেষ করে ফেলছো। অনেকেই 48 দশমিক সামথিং একটা অ্যান্সার বলছিলা। যারা যারা এই 48 পয়েন্ট সামথিং কিছু একটা অ্যান্সার বলছিলা তাদের অ্যান্সারটা হয়েছে। 48 পয়েন্ট সামথিং তোমাদের অ্যান্সার হয়েছে। সো আমি যদি এখন বাকিটুকু প্রসেস করে ফেলি, সো বাকিটুকু যদি প্রসেস করতে যাই তাহলে এখন কই চলে আসবো? এখন চলে আসবো হচ্ছে প্রিজমের প্রথম তলে। আমরা কি বার করতে চাই? আমরা বার করতে চাই হচ্ছে প্রিজমের অপর তলে আপতিত রশ্মির মান I1 বার করতে চাই। সুতরাং আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে 1 ইন্টু সাইন অফ I1 সমান সমান এই পাশে হচ্ছে 1.5 ইন্টু সাইন অফ R1। ঠিক আছে, আচ্ছা, বা এইখান থেকে 1 তো বাদ গেল, বা সাইন অফ I1 সমান সমান হচ্ছে 1.5 ইন্টু সাইন R1 এর ভ্যালু কত? 30 ডিগ্রি। আরে সাইন 30 ডিগ্রি জিমি, তাহলে এটার ভ্যালু হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, 0.75। তাহলে I1 এর ভ্যালু আসবে শিফট সাইন 0.75 করলে আসে হচ্ছে 48.59, বা এইখান থেকে I1 ইকুয়ালস টু কত? I1 ইকুয়ালস টু হচ্ছে 48.59 ডিগ্রি। ডিগ্রি, ঠিক আছে। তামিম এদিকে আয়, তোর মাথাটা আমি একটু মানে মাথাটা কাইটে ফালাই দে। মাথাটা কাইটে ফালাই দিলে তুই দেখবি মাথায় একদম ব্যথা করতিছে না। তামিমের অনেক মাথা ব্যথা করতিছে। তো মাথা কাইটে ফালাই দিলে আর কোনো মাথা ব্যথা হবে না। বোঝাতে পেরেছি? সুভানা, তোর সাথে তো আমার শত্রুতা। তুই তুই অ্যান্সার পাঠাইলে আমি চোখ বন্ধ করে থাকি, ঠিক আছে? স্যার, আমার আগের অনেকগুলো ক্লাস করা হয় নাই, আমি এখন এগুলো রেকর্ড ক্লাস করতেছি। আমাদের এই রেকর্ড ক্লাসগুলো এইচএসসি পর্যন্ত থাকবে, অবশ্যই থাকবে। আপনি যদি শিখর কোয়ার্টার গুলা এনরোল করেন, আমাদের 5টা কোয়ার্টারে আপনি যদি এনরোল করেন, অথবা আপনি যদি যে কোনো একটা কোয়ার্টারেও একটা দুইটা কোয়ার্টারেও এনরোল করে থাকেন, তাইলে আপনার এইচএসসি বোর্ড ফাইনাল পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত, অঙ্ক করো, বোর্ড ফাইনাল পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আপনি সমস্ত মানে ওই কোয়ার্টারের বা সমস্ত সব কোয়ার্টারের রেকর্ডেড ক্লাস, অ্যানোটেড ক্লাস লেকচার, প্র্যাকটিস বুকের পিডিএফ, এক্সামের কোয়েশ্চেন, আরো যা যা ম্যাটেরিয়াল আছে, এনিমেটেড লেকচার, সবকিছু আপনি অ্যাভেল করতে পারবেন টিল আপনার এইচএসসি পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ক্লাস পাইয়া যাব, ক্লাস পাইয়া যাব এটা মানে কি? অঙ্ক করি, অঙ্ক করি। 15 ডিগ্রি, ভেরি গুড সঞ্জিদা রাফা। আমি জানি না অ্যান্সার হয়েছে কিনা, দাঁড়া। ভেরি গুড রাফা, ভেরি গুড, ভেরি গুড, সেরা, 100 এইচএসসির পরে আর কেন লাগবে? এইচএসসির পরে অ্যাডমিশনের কোর্স আসবে না, এইচএসসির পরে থাকবে না কি রে ভাই? এইচএসসির পরেও তোরা এইচএসসির অনেকেই অ্যান্সার দিচ্ছে, লিখন অ্যান্সার দিচ্ছে, সাদ বিন ইকবাল অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলবো। হ্যাঁ, ওকে। 30 ডিগ্রি প্রতিসারক কোণ এবং √2 প্রতিসারণাঙ্কের একটি প্রিজমে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়। রশ্মিটির চ্যুতি কোণ, দ্যাট মিনস আপনাকে আসলে বিচ্যুতি কোণের মান কত সেইটা বের করতে বলছে। সো ঘটনাটা আসলে কি? ঘটনাটা হচ্ছে আসলে এই রকম, 30 ডিগ্রি প্রতিসারক কোণের কথা বলা আছে, তার মানে প্রিজম কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। সো এই যদি আমার প্রিজম কোণ হয়, এই যদি আমার প্রিজম কোণ কি হয়, এই আমার প্রিজম কোণের মান আসতেছে হচ্ছে 30 ডিগ্রি এবং √2 প্রতিসরণাঙ্কের
তো এখানে একটা √2 প্রতিসরণাঙ্কের কথা বলা আছে। কি হইছে? আলোক রশ্মি লম্বভাবে আপতিত হইছে। মানে সচরাচর আমরা এরকম কাহিনী দেখি না, কিন্তু দেখতে পারি যে হ্যাঁ, আলোক রশ্মি লম্বভাবে আপতিত হইছে। তো এখন দেখো বাচ্চা লোক, মানে ডেইলি বা প্রত্যেকটা অঙ্কে এই একটা জিনিস আমাদের করার দরকার নাই। চাইলে করতে পারি, বাট নট এন্টায়ারলি নেসেসারি। সেইটা হচ্ছে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়েছে। সো আলোক রশ্মি, আরে আসস না কেন? আলোক রশ্মি এত দুষ্টামি করে, আলোক রশ্মি গুলো আমাদের সাথে ফালায় দিব আলোক রশ্মিকে একদম, তারপর অন্ধকারে বসে থাকবো। যাক, যেমন হয়েছে হয়েছে। তাহলে এখানে খেয়াল করো I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। কেন? কারণ লম্বভাবে আপতিত হয়েছে। সো এইটা আমার আসলে ম্যাথ করে করার দরকার নাই। আমি আসলে অটো বলতে পারবো R2 এর মানও হচ্ছে 0 ডিগ্রি। I1 এর মান যদি 0 ডিগ্রি হয়, R2 এর মানও 0 ডিগ্রি হবে। আর যদি আপনার ভালো না লাগে, আপনি চিন্তা করেন এই পাশে বাতাস আছে, বাতাসের প্রতিসরণাঙ্ক যদি 1 হয়, তাহলে 1 ইন্টু সাইন অফ I1 সমান √2 ইন্টু সাইন অফ R1, বা এইখান থেকে 1 তো বাদ, তাহলে সাইন 0 ডিগ্রি সমান √2 ইন্টু সাইন অফ R1, তার মানে সাইন 0 এর ভ্যালু 0। তো এইখান থেকে R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। লম্ব আপাতন, বারবারই ঘুরে ফিরে আমরা লম্ব আপাতনটাকে দেখছি। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এখান থেকে আলোক রশ্মি কি করছে? আলোক রশ্মি যেভাবে আসছিল, আলোক রশ্মি হচ্ছে সেইভাবেই সামনের দিকে চলে গেল। আলোক রশ্মি যেই বরাবর আসছিল সেই বরাবরই আলোক রশ্মি কি করছে? যেই বরাবর আলোক রশ্মি আসছিল, আলোক রশ্মি সেই বরাবরই সামনের দিকে গেল এবং অভিলম্বের উপর গিয়ে ধাক্কা খাইলো। তো এইখানে আমরা আরেকটা অভিলম্ব টেনে ফেলি। এখানে মনে করলাম এই হচ্ছে আমার অভিলম্ব মামা। ঠিক আছে, এই হচ্ছে আমার অভিলম্ব। তো এইখান থেকে এবার আলোক রশ্মিটা কি করবে? এখান থেকে এবার আলোক রশ্মিটা বিচ্যুত হয়ে যাবে। সাপোজ আলোক রশ্মি এই বরাবর বিচ্যুত হইলো, সে হচ্ছে দূরে চলে গেছে, সে হচ্ছে দূরে চলে গেছে। সো আমরা R1 হবে এইটা। হ্যাঁ হ্যাঁ, R1 হবে। সরি সরি সরি, R2 লিখে ফেলছি না আবেগে। এগুলো হয়, এগুলো আসলে আবেগের ব্যাপার, তোরা বুঝিস, তোরা বুঝিস, এগুলো তোদেরকে বলা লাগে। R1 এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। তাইলে খেয়াল করেন, আমাদেরকে তো বিচ্যুতি কোণ বের করতে বলছে। সো বিচ্যুতি কোণ ডেল্টা সমান আমরা কি জানি? ডেল্টা সমান আমরা জানি হচ্ছে I1 প্লাস I2 মাইনাস A। সো I1 এর মান জানি, I2 এর মানটা যদি জেনে যাই, A এর মানও জানি, তাইলে আমার কাহিনী হয়ে যাবে। তাহলে I2 এর মান বাইর করতে চাই, তাহলে খেয়াল করো ফার্স্টে A ইকুয়ালস টু কি লিখা যায়? A ইকুয়ালস টু লিখা যায় R1 প্লাস R2। R1 এর মান 0 ডিগ্রি, A এর মান 30 ডিগ্রি। সুতরাং R2 সমান কত? R2 সমান হচ্ছে 30 ডিগ্রি। তাইলে R2 এর ভ্যালু কত পাইলাম? R2 এর ভ্যালু পাইলাম হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, তাইলে এইবার চলে আসি হচ্ছে প্রিজমের দ্বিতীয় তলে। কোথায় চলে আসছি? আমরা চলে আসছি হচ্ছে প্রিজমের দ্বিতীয় তলে। তাহলে প্রিজমের দ্বিতীয় তলে যদি চলে আসি, তাহলে প্রিজমের দ্বিতীয় তলে কাহিনী কি হবে? প্রিজমের দ্বিতীয় তলে কাহিনী হবে হচ্ছে √2 ইন্টু সাইন অফ 30 ডিগ্রি সমান সমান 1 ইন্টু এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে I2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে R2। তাহলে 1 ইন্টু সাইন অফ I2, বা এইখান থেকে 1/√2। তাহলে এইখান থেকে 1/√2 এর ভ্যালু কত? 45 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা I2 এর ভ্যালু কত পাই? সরাসরি লিখে দিলাম 45 ডিগ্রি। ক্যালকুলেশন আশা করি তোরা বুঝবি। ঠিক আছে, তাহলে এইখান থেকে এবার আমরা যদি হচ্ছে প্রিজমের প্রতিসরণ কোণের মান, সরি, প্রতিসারক কোণের মান বসায় যদি ক্যালকুলেশন করি, তাইলে চলে আসবে। সুতরাং বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে I1 প্লাস I2 মাইনাস A, দ্যাট মিনস 0 প্লাস 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে 15 ডিগ্রি। অ্যান্সার ঠিক আছে, ভেরি গুড। R2 দেখে R2 দেখে কি মনে হচ্ছে? যা দুষ্টু।
যা দুষ্টু, কি যে বলস। এই তোকে বলছে ঘড়ির টাইম দেখতে, কথা দিয়েছিলেন। এ প্রসঙ্গে কবি কি বলেছেন? এ প্রসঙ্গে কবি প্রচন্ড মনোবেদনা নিয়ে বলেছেন, মানুষ আসলে কথা দেয়, কথা ভেঙে, কি জানি একটা ছিল ভুলে গেছি, যে কোন একটা জানি উপন্যাসে, হৈমন্তী উপন্যাসে না হৈমন্তী গল্পের মধ্যে বোধহয় ছিল, হৈমন্তীর বাপ হৈমন্তীকে কি জানি একটা কথা দিছে, তারপর কি জানি হইছে। ওই আর কি, মানুষ কথা দেয়, কথা ভেঙে হাঁপ ছেড়ে বাঁচার জন্য, এরকম জাতীয় কিছু একটা। ওকে, এই অঙ্কটা করেন, হইতে পারে এটা আমাদের আজকের লাস্ট ম্যাথ, হইতে পারে মানে কি টাইম শেষ। যদিও দেখো এখানে কি সুন্দর ঝাঁকানাকা প্রিজম আঁকতেছিলাম আমি, হ্যাঁ, কি একটা ঝাঁকানাকা প্রিজম আঁকতেছিলাম, এটা থেকে আগামী ক্লাস শুরু করব। ঠিক আছে, এইটা থেকে আগামী ক্লাস শুরু করব, ভিভজিও টিভজিও লেখা আছে। তো এই সমস্ত মালসামানা নিয়ে গল্প সল্প হবে আগামীকালকের ক্লাসটাতে, কিন্তু প্লিজ একটু সময় দিতে হবে আমাকে, হ্যাঁ। আজকে আমরা কিছুই পড়ি নাই, তো আগামীকালকে আহ, আয়মান, মায়ের খাবি। ঠিক আছে, একটু ভাব নিতে গিয়ে হৈমন্তীর আবার কবিতা কি রে, হৈমন্তীর কবিতা কই পাইলি, হৈমন্তীর কবিতা কই পাইলি বুঝলাম না। ঠিক আছে, আচ্ছা আসি। আসি, এই অঙ্কটাও আমরা করছি, দেখেন আমরা প্রিজমের এখন পর্যন্ত যা কিছু পড়ছি, ও ভাই এরকম ডিরেক্ট সূত্র, 2 sin inverse মিউ ইন্টু সাইন এ বাই 2 - a, 2 sin inverse মানে হাসিবুর রহমান। আচ্ছা বস, আমি আসলে জানি না হাসিবুর, এইটা দিয়ে ম্যাথটা সলভ করা যাবে না, আমি ফর্মুলাটা বাইর করি নাই। তুই ফর্মুলা, ও মেলা বড় ফর্মুলা, এটা আমি লিখবো না। হুদার উপরে একটা ফর্মুলা লিখে মানুষজনকে আমি প্যারা দিব না। এটা কে জানি লিখতেছিলি আমাকে, দ্বারা মাউস করে আমার, হাসিবুর। হাসিবুর, তুই এই সূত্রটা ছোট্ট একটা কাগজে বা খাতায় লিখে তুই ছবিটা আমাদের Q5 গ্রুপে পোস্ট করিস, তো আমিও দেখতে পাবো, বাকি বন্ধু বান্ধবরাও একটু দেখতে পারবে, আমরা যদি দুইটা নতুন সূত্র শিখি তোর কল্যাণে, তাইলে তুই বন্ধুদের কদ্দুর দোয়া পাবি আমি জানি না, আমার একটা প্রচন্ড বুক ভরা দোয়া পেয়ে যাবি। ঠিক আছে, আচ্ছা। প্রচন্ড ভালোবাসি সায়ন্তিকাকে এবং সানজিদা রাফাকে, ওরা অ্যান্সার দিচ্ছে, টপাক টপাক করে অ্যান্সার দিচ্ছে ওরা, মাশাল্লাহ দারুণ সুন্দর, কিন্তু ওদের অ্যান্সার দেখে আবার কিছু মানুষজন প্যারা খেয়ে যাচ্ছে যে ওরাই অ্যান্সার দেয় খালি, আমি কি করলাম, তুমিও চেষ্টা করো, তুমিও পারবা। ঠিক আছে, এই মিসাইল একদম উল্টাপাল্টা কথা বললে মায়ের একদম শুটিয়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। একটি আলোক রশ্মি প্রিজমের একতলে আপতিত হয়ে অন্য তলে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়। এখন খেয়াল করো, এইটুকু পর্যন্ত কিন্তু অঙ্কের একটা স্টেটমেন্ট, এইটুকু পর্যন্ত অঙ্কের স্টেটমেন্ট একটা, একটা প্রিজমে আলোকরশ্মি এক তলে আপতিত হইছে, অন্য তলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হইছে, এবং এখনো কিন্তু তোমাকে বলে নাই যে প্রিজমের মধ্যে তুমি তেল ঢেলে দিছো, পানি ঢেলে দিছো, এগুলা কোনো কিছু বলে নাই। তো তুমি কি চিন্তা করবা, তুমি চিন্তা করবা যে এইটা একটা অ্যাজ ইউজুয়াল প্রিজম, প্রিজম কোণের মান দেওয়া নাই, আমি ধরে নিলাম প্রিজমটা সচরাচর এই রকম। তাইলে এই যদি আমার দেশের অবস্থা হয়, তাহলে এই প্রিজমের উপরে এই হচ্ছে এখানে একটা অভিলম্ব আছে, এইখানে আরেকটা অভিলম্ব মামা আছে। তো এই মামাদের উপরে কি হবে, মামাদের উপর আলোক রশ্মি গিয়ে পড়বে, কেন এমনিতেই খুশিতে ঠেলায় ঘুরতে। তো এইখানে আলোক রশ্মি গিয়ে আপতিত হইল, এইখান থেকে প্রতিসরিত হইতে পারলো না, কেন পারলো না, কারণ অন্য তলে, কোশ্চেনেই কি বলে দিছে, কোশ্চেনে বলে অন্য অন্য, এত অন্য অন্য কেন, ভাল লাগতেছে না, অন্য একটি তলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। তাহলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় মানে এইভাবে হচ্ছে সম্পূর্ণরূপে প্রতিফলিত হইছে। সো এইটাকে তুমি বলবা হচ্ছে, এইটা হচ্ছে কেস নাম্বার 1, এইটা হচ্ছে কেস নাম্বার 1। সো এইখানে আলোক রশ্মি আপতিত হয়েছে, ধরে নিলাম এটা হচ্ছে I1, এইখানে আলোক রশ্মি প্রতিসরিত হয়েছে R1,
এইখানে আলোক রশ্মি গিয়ে পড়ছে, এইটা হচ্ছে R2। সো বেসিক্যালি আমাদের R2 এর ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল থিটা সি হবে। কেমনে বুঝলাম? কারণ সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে। সো R2 এর মান গ্রেটার দেন অর ইকুয়াল থিটা সি হবে। সো আমরা জাস্ট ধরে নিব, ধরি কি ধরে নিব? আমরা ধরে নিব যে R2 এর মান হচ্ছে থিটা সি এর সমান, এইটা আমরা ধরে নিছি। আচ্ছা, তো এখানে আসেন এবার একটু প্রতিসরণাঙ্ক নিয়ে কথা বলি। এখন পর্যন্ত আপনি শুধু গ্লাস নিয়ে চিন্তা করবেন, পানিটা নিয়ে এখনো দরকার নাই, পানি আপনি এখনো চোখে দেখেন নাই। সো এইখানে চিন্তা করেন, এইটা হচ্ছে 1.5 প্রতিসরণাঙ্কের গ্লাস, বাইরে হচ্ছে বাতাস প্রতিসরণাঙ্ক 1, বাইরে হচ্ছে বাতাস প্রতিসরণাঙ্ক 1, যদিও সেটা লাগবে না। তো এবার আমি চলে আসব কোথায়? এবার আমি চলে আসব হচ্ছে প্রিজমের দ্বিতীয় তলে। আমার কাহিনী কুহিনী কোথায় হবে? আমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কই হয়েছে? প্রিজমের দ্বিতীয় তলে। তাহলে এইবার আমি চলে আসি হচ্ছে দ্বিতীয় তলে। তাইলে দ্বিতীয় তলে কাহিনীটা কি হবে? দ্বিতীয় তলে কাহিনীটা হবে হচ্ছে 1.5, মানে যদি সংকট কোণে আপতিত হয় তাহলে 1.5 ইন্টু সাইন অফ থিটা সি। সংকট কোণে আপতিত হইলে কি হবে? 90 ডিগ্রি কোণে তল ঘেঁষে চলে যাবে। তার মানে বাইরে থাকবে হচ্ছে 1 ইন্টু সাইন অফ 90 ডিগ্রি। এটা কি বুঝতে কারো সমস্যা আছে? সংকট কোণে আপতিত হয়েছে, তাইলে প্রতিসরণের পর তল ঘেঁষে চলে যাবে, তাহলে এটা পুরাটা হচ্ছে 1। সুতরাং এইখান থেকে থিটা সি এর মান পেয়ে যাব। থিটা সি এর মান কি আসবে? থিটা সি এর মান আসবে সাইন ইনভার্স 1 ডিভাইডেড বাই 1.5, মানে 2/3। দ্যাট মিনস এখান থেকে মিষ্টি করে শিফট সাইন 2/3 যদি মারি তাইলে আসে হচ্ছে 41.81। তাহলে এইখানে কত আসছে? এইখানে আসছে হচ্ছে 41.81 ডিগ্রি। সুতরাং আমি তো ধরে নিছিলাম R2 সমান থিটা সি। সুতরাং এই R2 সমান আমি কি বলতে পারবো? R2 সমান আমি বলতে পারবো হচ্ছে 41.81 ডিগ্রি। এইটা হচ্ছে আমার প্রথম ফাইন্ডিংস, যে আমি প্রিজমের দ্বিতীয় তলে, প্রিজমের দ্বিতীয় তলে আলোক রশ্মিটা মিনিমাম কত কোণে আপতিত হইছে সেইটা আমি বাইর করছি। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, 1.33 এখনো হয় নাই তো, 1.33 এখনো হয় নাই। আমরা প্রথম লাইন নিয়ে কথা বলতেছি ভাইয়া, আমরা প্রথম লাইন নিয়ে কথা বলতেছি। তুমি তো এখনো এই পরের লাইন তো আমি পড়েই নাই, তুমি প্রথম লাইনে থাকো। একটি আলোক রশ্মি প্রিজমের এক তলে আপতিত হয়ে অন্য একটি তলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। সো একটি তলে আপতিত হয়ে অন্য তলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে। আচ্ছা, মজার কমেন্ট, হাসিবুর খুবই মজার কমেন্ট দিছে। এই কে জানি বলতেছিলি, মিশাইল, বুঝছস? এখনো তো আমরা পানি পুনি ঢুকাই নাই, পানি আমরা এখনো লাগাই নাই, পানি আমরা এখন দিব। পানি দেওয়ার পরে কি হবে সেই কাহিনী আমরা দেখব। গুড, দেবজিৎ হালদার, দেবজিৎ হালদার 1.5 দেওয়া আছে যে কাঁচের প্রতিসরণাঙ্ক। প্রিজম তো কাঁচের না বাবু, প্রিজম তো কাঁচের। প্রিজম নিয়ে এগুলাই কঠিন প্রশ্ন। প্রিজম থেকে আমরা যে প্রবলেমগুলো সলভ করলাম আজকে, এগুলাই এট বেস্ট কঠিন কোয়েশ্চেন হইতে পারে, আর বেশি কঠিন কোয়েশ্চেন হয় না। 1.5 ব্যবহার করছি কারণ প্রিজমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5। আচ্ছা, এখন আসো, প্রিজমের দ্বিতীয় তল পানিতে ডোবানো থাকলে তাহলে এইবার হচ্ছে এই কাহিনী যে আমার প্রিজমের যে দ্বিতীয় তলটা আছে, তাইলে যদি আমি এই পুরাটাকে ধরি, তো এই পুরাটাকে ধরে আমি যদি মিষ্টি করে এখানে নিয়ে আসি, কিন্তু আমার মনে হচ্ছে না জায়গা হবে, আমার একটু জায়গা জমি শর্ট পড়বে বলে মনে হচ্ছে, পৃথিবীতে জায়গা জমির খুব আকাল। তো এটা মুছে ফেললাম এবং এইটাও আমি মুছে ফেললাম। ঠিক আছে, তাহলে এই অবস্থা এখন রাখি।
সো এই পাশে কি আছে? এই পাশে আছে হচ্ছে বাতাস, এই পাশে প্রতিসরণাঙ্ক 1 এবং ওই পাশে এখন আমি কি করছি? ওই পাশে এখন আমি সরি পানি ঢেলে দিছি। সো এই পাশে এখন তুমি পানি ঢেলে দিছো। এই পাশে এখন তুমি কি করছো? এই পাশে এখন তুমি পানি ঢেলে দিছো। সো এই পাশে এইগুলা অনেক সহজ, এর চাইতে কঠিন ম্যাথ আমি খুঁজে দেখব, যদি পাই অবশ্যই ডিপ কনসেপচুয়াল ম্যাথ অবশ্যই করাবো। বাট আমি তো বলছি যে এই চ্যাপ্টারটা যেহেতু আমরা অনেক দিন পরে পড়াচ্ছি, সো এই জায়গায় এসে আমি একটু বেশ ঘাটাঘাটি করে 2-3টা বই বা ইভেন বাইরেরও 1-2টা কোর্স নিয়ে একটু ঘাটাঘাটি করে আমি আপনাদেরকে পড়াইতে আসতেছি। সো খুব বেশি ইম্পর্টেন্ট বা কনসেপচুয়াল কিছু থাকলে অবশ্যই আমি আপনাদেরকে পড়ায় দিব। ঠিক আছে? সো মিউ অফ ওয়াটারের ভ্যালু কত? মিউ অফ ওয়াটারের ভ্যালু হচ্ছে 1.33। তো যেহেতু 1.33 প্রতিসরণাঙ্কের একটা তরল আছে, সো এই জায়গায় বেসিক্যালি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তো হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। সো R2 এর মান জানি। এখান থেকে আলোটা যে কোনো একটা কোণে প্রতিসরিত হইছে। সো সেই প্রতিসরণ কোণ বা সেই নির্গমন কোণের মান I2 এর মান আমরা বাইর করতে চাই। সো কিভাবে বাইর করব? আবারও চলে আসব হচ্ছে আমরা জাতীয় সূত্রে, প্রিজমের দ্বিতীয় তলে চলে আসব। সো প্রিজমের দ্বিতীয় তলে যদি চলে আসি তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো 1.5 ইন্টু সাইন অফ R2 সমান সমান হচ্ছে বাইরে প্রতিসরণাঙ্ক কত? 1.33 ইন্টু সাইন অফ I2। দেখা যাচ্ছে রে? হ্যাঁ, দেখা যাচ্ছে মোটামুটি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি চাই? আমরা এখান থেকে হচ্ছে I2 এর মান চাই। সো বসায় দেই, এত গ্যাঞ্জাম না করি। 1.5 ডিভাইড বাই 1.33 ইন্টু সাইন অফ R2। R2 এর মান 41.81, সাইন অফ 41.81 করলে আসে হচ্ছে 0.75। এইটাকে শিফট সাইন মারলে আসে 48.75। আমি পুরাটা ক্যালকুলেটরে মেরে দিছি, আপনারা একটু ক্যালকুলেটরে মেরে দেন। সো I2 এর মান কত? I2 এর মান হচ্ছে 48.75 ডিগ্রি। সো এই কোণে আলোক রশ্মিটা কি হবে? এই কোণে আলোক রশ্মিটা প্রতিসরিত হবে বা নির্গত হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর হবে না। সেটা আসলে আমরা আর প্রমাণ করতে যাই নাই, যেহেতু মাধ্যম পাল্টায় গেছে, তাহলেই আমরা বলতে পারি যে এখানে আসলে আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। এখন কি আপতন কোণের পরিবর্তন হবে? কোন আপতন কোণের কথা বলতেছেন ভাইয়া? আপনি যদি এই আপতন কোণের কথা বলেন, যেটাকে আমরা R2 দিয়ে লিখেছি, এই যে আপতন কোণ R2, এইটা তো চেঞ্জ হবে না। এই আপতন কোণ R2 এর মান, এইটা তো চেঞ্জ হবে না। কারণ এই R2 কোত্থেকে আসছে? বাতাস থেকে একটা আলো প্রবেশ করছিল, সেই আলো কাঁচে প্রতিসরিত হইছে, সেখান থেকে R2 আসছে। কিন্তু ঝামেলাটা কোথায় হয়েছে? ঝামেলা হয়েছে এই বাইরে পানি ঢেলে দিছি আমরা। যখন আমরা বাইরে পানি ঢেলে দিছি, তখন আমাদের নির্গমন কোণের ভ্যালু পরিবর্তন হবে। নির্গমন কোণের মান পরিবর্তন হবে। সো এই জায়গায় I2 এর মানটা পরিবর্তন হবে। আগে তো আলো বেরই হয় নাই, আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে গেছিল। কিন্তু এইবার কি হয়েছে? এইবার আলোটা বের হইছে। কত অ্যাঙ্গেলে বের হইছে? এই অ্যাঙ্গেলে বের হইছে। বুঝতে পারছি? যাই হোক, তোমরা সবাই হচ্ছে শিহাবের জন্য একটা করতালি দাও। শিহাব 3912, শিহাব 3912 ও রাতের এই 10টা 50-এ এসে শিহাব বলছে ভাইয়া লেট করে ফেললাম। তোমরা শিহাবের জন্য করতালি দাও। শিহাব আবার জানাইছে ভাইয়া 80 মিনিট লেট করে ফেললাম। তোমরা শিহাবের জন্য আরেকটা করতালি দাও। শিহাব চ্যাম্পিয়ন, শিহাব চ্যাম্পিয়ন। বায়ু মাধ্যমের কারণে পূর্ণ অভ্যন্তরী হয়েছিল। দেখ, মাধ্যম তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আসলে আপতন কোণ কত, প্রিজম কোণ কত, এইগুলা। আপতন কোণ, প্রিজম কোণ, এগুলার উপর ডিপেন্ড করে। মাধ্যম তো আগে নরমাল ছিল। তুই কোয়েশ্চেনের প্রথম লাইনটা যদি দেখোস,
একটি আলোক রশ্মি প্রিজমের এক তলে আপতিত হয়ে অন্য তলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। এই যে কোয়েশ্চেনের শুরুর লাইনটা, এই শুরুর লাইনটা কিন্তু প্লেন এন্ড সিম্পল। জাস্ট আপতিত হইছে দ্বিতীয় তল থেকে বের হইতে পারে নাই। তো এটা একটা নর্মাল কেস। আর হ্যাঁ, বাইরে বায়ু মাধ্যম আছে, নর্মালি তো আমরা ধরেই নিই বায়ু মাধ্যম আছে, কিন্তু পরবর্তীতে যখন এই পাশে মানে জাস্ট এই পাশে যখন পানি ঢেলে দিছি, তখন যেহেতু মাধ্যমের প্রতিসরণাঙ্ক পাল্টাইছে, তাই হচ্ছে আলোক রশ্মি বের হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি। লেট করলে হাততালি দেওয়া হয়। সারা জীবন ক্লাসের শুরুতে জয়েন্ট করলাম, করে কি করলাম? তোমার রেজাল্ট, তোমার সাকসেস। ঠিক আছে, কিসের আর 8 মিনিট আছে? কোনো 8 মিনিট 8 মিনিট নাই, ছুটি। সোনার বাংলাদেশ। নেক্সট দিন প্রিজমে আলোর বিচ্ছুরণ পড়াবো। নেক্সট দিন প্রিজমে আলোর বিচ্ছুরণ পড়াবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আমি আর আজকে এই টপিকে ঢুকলাম না আর কি। এই টপিকে এখন ঢুকলে কেমনে? এই টপিকে তো ঢোকা সম্ভব না, আউলায় যাবে তো। এত সুন্দর ছবি আঁকলাম, ছবিটাও থাকবে না, ছবিটাও ফালাই দিতে হবে। ঠিক আছে, সংকট কোণ বের করতে গেলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওমা, সংকট কোণের নিয়মিত এইটা যে যেই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় সেটাই সংকট কোণ। যেই আপতন কোণের জন্য, বস আর কেউ নাই? আরো দু একজন চলে আসেন। শাহির ভাইয়ের একটা ফোন দেন না। শাহির ভাই, জিম ভাই স্টুডিও থেকে বাড়িতেছে না। শাহির ভাই এতক্ষণ ভোর 5টায় উঠে, তখন মনে করে আমার মধ্যরাত। ওকে ওকে ফাইন। আচ্ছা, আগস্ট চ্যালেঞ্জ দু একটা ছোটখাটো কথা বলি। নেক্সট দিন আমরা প্রিজমে আলোর বিচ্ছুরণ পড়বো। আহ আহ, কি কি কবিতা লিখতেছে মানুষজন। সেকেন্ড ম্যাথটা একটু বুঝায় দেন। কেন সেকেন্ড ম্যাথ বুঝাই দিব? বুঝাই দিছি, যা যা, বুঝাবো না। কি বলছে? সেকেন্ড ম্যাথ আর 4 নাম্বার ম্যাথ তো একই রকম। আগস্ট চ্যালেঞ্জে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে? অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তো থাকবেই। তো একাডেমিক কোর্স আমরা বাংলা ইংলিশ আইসিটিও পড়তেছি। তো বাংলা ইংলিশ আইসিটি থেকেও কোয়েশ্চেন থাকার কথা। তো আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমাদের বেসিক 7টা সাবজেক্টের উপরেই কোয়েশ্চেন হবে। এবং আগস্ট চ্যালেঞ্জ খুবই প্রিসাইজ। আজকে যদিও 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 12 তারিখ বোধহয় আজকে। তো আমি জানি না যে আমাদের এই আগস্ট মাস যাইতে যাইতে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান পুরাটা শেষ হবে কিনা, বাট অনেকটুকু শেষ হবে। জ্যামিতিক আলোক বিজ্ঞানের অনেকটুকু আমরা শেষ করে ফেলবো। প্রিজম আমরা পড়ে ফেলছি। প্রিজমে আলোর বিচ্ছুরণ নিয়ে নেক্সট ক্লাসে কিছু কথাবার্তা বলবো। আবার নেক্সট ক্লাসে আমি গলীয় দর্পণে, গলীয় তলে আলোর প্রতিসরণে ঢুকে যাব। আস্তে আস্তে আমরা লেন্সের দিকে চলে যাচ্ছি, যেটা মেইন ফাটাফাটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লেন্স। সো লেন্স নিয়েও কথাবার্তা হয়ে যাবে, বড় অংশ পড়ালেখা হয়ে যাবে। তো এইটুকু আপনাদের আগস্ট চ্যালেঞ্জে থাকবে। আগস্ট মাসে যা পড়ানো হয়েছে, এবং মানে আমি একটু মন খারাপই করছি যে জুলাই চ্যালেঞ্জে মানুষজন নাম্বার পাইছে 98, 99, 96। এত নাম্বার পাবে কেন? মানে আমি এই এত নাম্বার পাওয়াটা পার্সোনালি একেবারেই পছন্দ করি নাই। সো আমি এইবার সচেষ্ট থাকবো নাম্বার কমানো যায় কিনা তোমাদের। ঠিক আছে। আর অলকানন্দা, তুই যদি থাকোস, কি হয়েছে বাবু? ভাই এই অঙ্গ কেন বুঝাইতে হবে? সহজ তো। প্রতিসরণাঙ্ক দেওয়া আছে প্রিজমের একটা তলে, এই প্রতিসরণাঙ্কের একটা তরল ঢেলে দেওয়া হয়েছে। তো আলোক রশ্মি ওই তল থেকে বের হইতে পারে নাই, সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে। তো এই সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে এরকম ম্যাথ আমরা 4 নাম্বারেও করছি। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে সবসময় যেটা হবে যে আপতন কোণের মান, আপতন কোণের মানটা কি হবে? আপতন কোণের মানটা সংকট কোণের চাইতে বড় হইতে হবে। কিন্তু আমরা আমাদের প্রসেসিং এর সুবিধার জন্য যেটা করব, যে ওই সংকট কোণের মান আর আপতন কোণের মানটা সেম ধরবো। সো দ্বিতীয় তলে যেই কোণে আলোক রশ্মি আপতিত হইছে সেটাকে আমি সংকট কোণের সমান ধরে নিব। সো আগে সংকট কোণ বের করতে হবে। সো কিভাবে সংকট কোণ বের করব? এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? 1.5। তাহলে 1.5 সাইন অফ R2 সমান 3√2 সাইন অফ 90 ডিগ্রি। 3√2/4 সাইন অফ 90 ডিগ্রি। এখান থেকে সংকট কোণ বের হয়েছে। যেটা সংকট কোণ
সেইটাই দ্বিতীয় মাধ্যমে আপতন কোণ। সো R2 জানি, A জানি, এখান থেকে R1 বের হইছে। সো এবার প্রথম তলের জন্য হিসাব করছি। প্রথম তলে কি হিসাব করছি? বাইরে বাতাস, 1 ইন্টু সাইন I1 সমান 1.5 সাইন R1। সো এখান থেকে আমরা I1 এর মান বের করছি। সহজ, সোনার বাংলাদেশ। ঠিক আছে, ওকে। সায়ন্তিকা, পিটুনি খাবি? মিনিমাম ভ্যালুর কোনো ব্যাপার নাই। ও মিনিমাম ভ্যালু কেন ধরবো? কারণ বস, সংকট কোণে যখন আপতিত হবে তখনই তো আলো অভিলম্ব ঘেঁষে চলে যাবে, আর যখন সংকট কোণের চাইতে বড় কোণে যাবে তখনই তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। মানে সংকট কোণের কম হইলে হওয়া তো সম্ভব না, সংকট কোণের কম হইলে হওয়া পসিবল না। সো মিনিমাম কত হইতে পারে? সংকট কোণের চাইতে সামান্য বেশি। তো ওই সামান্য বেশিটা হিসাব না করে আমরা হিসাব করে নেই যে সংকট কোণের সমান, এটাই আমরা হিসাব করি আর কি। ঠিক আছে, আচ্ছা, ওকে। ফিজিক্সের পিডিএফ প্র্যাকটিস বুকগুলো কেন দিবে না? এরকম না দেওয়ার কারণ কি? হ্যাঁ, তুইও জানোস? না, 2 নাম্বার অঙ্ক তো গেল, আর 3 নাম্বার অঙ্ক তো আসলে সহজ। 3 নাম্বার অঙ্কে তো তোমার অপর তলে পানি মিশাইছি, পানি ঢালছি, এরকম কিছু বলে নাই। পরের তল তো আসলে খুব সিম্পল, যে 90 ডিগ্রি 0 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে প্রথম তলে 0 ডিগ্রি কোণেই প্রতিসরিত হয়েছে, এবার দ্বিতীয় তলে বিচ্যুতি কোণ বাইর করতে বলছে। এটা তো খুব সহজ অঙ্ক। এটা ঢাকা ভার্সিটিতে আসতে পারে। ঠিক আছে, এটা ঢাকা ভার্সিটি রিটেনে চলে আসতে পারে। তুই দেখ, এই অঙ্ক করার জন্য কিন্তু কোথাও ক্যালকুলেটর লাগে না। তো এই অঙ্ক ঢাকা ভার্সিটির রিটেনে আসার জন্য একদম পারফেক্ট, পারফেক্ট ডিইউ রিটেনে আসার জন্য। যা কোশ্চেন দিয়ে দিলাম, ডিইউ রিটেনে আসবে এটা। ঠিক আছে, ওকে, এই তো। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা প্রিজমে আলোর বিচ্ছুরণ পড়ব, এবং যদি সামনের দিকে আমরা আগাইতে পারি তাহলে আমরা হচ্ছে গোলীয় তলে প্রতিসরণ, গোলীয় তলে প্রতিসরণ এটা জাস্ট স্টার্ট করব আর কি। ঠিক আছে, গোলীয় তলে প্রতিসরণটা স্টার্ট করব, এবং এখান থেকে বেসিক্যালি লেন্সের গল্প টল্প শুরু হবে। ঠিক আছে, সেই পড়ালেখাগুলো নেক্সট ক্লাসে হবে। ঠিক আছে, ওকে। না না, এক্সামে ভালো করলে দোষ না তো, মানে এত ভালো করবি কেন? এত ভালো করবি কেন? 98 কেন পাবি? কম পাবি? বোর্ড পরীক্ষায় 100 পা, বুয়েটের পরীক্ষায় তুই 600 পা, 400 পা, কোনো সমস্যা নাই। শিখর পরীক্ষায় এত নাম্বার কেন পাবি? কম পাইতে হবে। ঠিক আছে, ওকে। লাভ ইউ বাচ্চা লোক। আজকে মতো শেষ করছি। গুড নাইট, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করেন। বাই বাই।